করে, অ্যাজ এ রেজাল্ট এটা ডিফিকাল্ট হয়। আচ্ছা, organization might effectively divide into a number of self-interested segments, leading to lack of goal congruence in decision making. এটা আরেকটা ক্রাইটেরিয়া, মানে এটা আরেকটা ডিসঅ্যাডভান্টেজ যে ম্যানেজারকে তো আসলে তাকে তার পারফরমেন্স অনুযায়ী তাকে বেনিফিট দেওয়া হয় বা ফ্রিঞ্জ বেনিফিট গুলো দেওয়া হয়, লাইক ইনসেন্টিভ, বোনাস, এগুলো। এখন সে যদি চিন্তা করে, ধরেন 5টা ডিপার্টমেন্ট বা 5টা ম্যানেজার, দুই একটা ম্যানেজার সে হচ্ছে শর্ট টার্ম চিন্তা করতেছে, অর্গানাইজেশন লং টার্ম চিন্তা করতেছে না, কারণ সে হয়তো থাকবে না অর্গানাইজেশনে। তখন সে চাইতে পারে তার ডিপার্টমেন্টের প্রফিটেবিলিটাকে অ্যাবসলিউটলি ইনক্রিজ করে দেওয়া অথবা কস্টটাকে বা হাইড করা। এই ধরনের সিচুয়েশন হলে কিন্তু প্রবলেম আছে, আপনি কন্ট্রোলটা তো তার উপর ছেড়ে দিয়েছেন, সে যা ইচ্ছা তাই করতে পারবে। সিনিয়র ম্যানেজার লুজ কন্ট্রোল ওভার ডে টু ডে অ্যাক্টিভিটি। হ্যাঁ, এটা হয়, এটা আপনারা বুঝতেই পারতেছেন বাই দিস টাইম। সিনিয়র ম্যানেজাররা তখন আসলে লোকাল, মানে আপনার যে জুনিয়র ম্যানেজার আছে অথবা যে এক্সিকিউটিভ আছে তার উপর রিলাই করতে হয়, কন্ট্রোল আর থাকে না তার, কারণ সিস্টেমটাই তো এরকম। ইভালুয়েটিং দ্য পারফরমেন্স অফ ম্যানেজার অ্যান্ড দেয়ার এরিয়া অফ রেসপন্সিবিলিটি বিকাম ডিফিকাল্ট। হ্যাঁ, তখন হচ্ছে আসলে পারফরমেন্স ইভালুয়েট করাটা এই সিচুয়েশনে যদি হয়, তাকে সবকিছু ছেড়ে দেওয়া হয়, তখন গোল কনগ্রুয়েন্স না থাকলে তার পারফরমেন্স ইভালুয়েশনের ক্ষেত্রে আসলে প্রবলেম ফেস করতে হয়। আরেকটা হচ্ছে ডুপ্লিকেশন অফ রোল। হ্যাঁ, সেম মানে রোলেও দেখা যাবে কি যে একটা গ্রুপ কনসেপ্টে যদি একটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট চলে অথবা ধরেন একটা সেলস ডিপার্টমেন্ট চললো, সে কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে একজন লোকই, ধরেন 10জন লোক আছে, হোল 10টা কোম্পানিকে ম্যানেজ করতেছে। এখন সে যদি এরকম হয় যে ডিসেন্ট্রালাইজড হয়, তাহলে কিন্তু সেপারেট আপনার বুকস অফ অ্যাকাউন্ট ওই সিগমেন্টের জন্য বা ইউনিটের এসবিওর জন্য করতে হবে। অ্যাজ এ রেজাল্ট এই কাজটা করা উচিত ছিল একজন বা দুইজন মিলে গ্রুপ থেকে করে ফেলা যায়, যেটা হচ্ছে সেপারেটলি ওই একই কাজ ওই সেপারেট ডিপার্টমেন্ট দিয়ে করতেছে, লাইক অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক অথবা হচ্ছে গিয়ে বুক কিপিং। ঠিক আছে, যেটা হচ্ছে এই প্রবলেম গুলো ক্রিয়েট করে ডিসেন্ট্রালাইজেশনের সময়। বাট স্টিল আমার মনে হয় ডিসেন্ট্রালাইজেশন ইজ বেটার। এখানে আসলে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে যেগুলো অর্গানাইজেশনকে আলটিমেটলি প্রফিটেবিলিটির দিকেই কি করে দেয়, ইম্প্যাক্ট করে। দেখুন, রেসপন্সিবিলিটি ফ্যাক্টর। আমরা এই পয়েন্টে যে ডিসেন্ট্রালাইজেশনটা আসলাম, তারপরেই দেখেন যখন আপনি সিগমেন্টে বা ডিভাইড করে দিচ্ছেন, সেখান থেকে কিন্তু এই রেসপন্সিবিলিটি সেন্টার গুলো চলে আসলো। ডিসেন্ট্রালাইজ করার সময় যেমন আমরা ইউনিট ভাগ করতেছি, ওই পার্টিকুলার ইউনিটের কিন্তু এই কনসেপ্টটা হতে পারে যে তাকে আমরা কস্ট সেন্টারে ডিভাইড করে দেই, রেভিনিউ সেন্টারে ডিভাইড করে দেই, প্রফিট সেন্টারে, ইনভেস্টমেন্ট সেন্টারে, 4টা সেন্টার আছে। ঠিক আছে, সো রেসপন্সিবিলিটি সেন্টার ইজ অ্যান অর্গানাইজেশনাল সাব ইউনিট in which a manager is formally accountable for a specific financial and operational outcome like revenue, profit, investment cost, এগুলো। ঠিক আছে, রেসপন্সিবিলিটি সেন্টার তাহলে কোনটা? যেটা হচ্ছে অর্গানাইজেশন সাব ইউনিট। আপনি একটা অর্গানাইজেশন ধরেন, তাকে আপনি ভাঙেন, একটা একটা রেসপন্সিবিলিটি হচ্ছে কস্টকে ম্যানেজ করবে, আরেকটা হচ্ছে প্রফিটকে ম্যানেজ করবে, একটা রেভিনিউকে ম্যানেজ করবে, এইভাবে করে। তো এখানে যদি আমি এটাকে সামারাইজ করি, কস্ট সেন্টারের কাজ হচ্ছে কস্টটা উইকার হবে সেখানে, তার মানে হচ্ছে ওই কস্ট ওখানে ওই সেন্টারে সে রিভিউ করবে, কন্ট্রোল করবে, কস্ট বাজেটের সাথে কম্পেয়ার করবে, এই কাজগুলো হচ্ছে কস্ট সেন্টারের কাজ। সেকেন্ডলি, রেভিনিউ সেন্টারের কাজ হচ্ছে রেভিনিউ আর্ন করতে হবে। তার কাজ কিন্তু প্রোডাকশনও না, তার কাজ হচ্ছে প্রফিট মেজারমেন্টও না, তাকে হচ্ছে সেলস বাড়াতে হবে অথবা সেলস বা রেভিনিউকে এনহ্যান্স করতে হবে। প্রফিট সেন্টারের কাজ হচ্ছে দুইটা কম্পোনেন্ট, উপরে দুইটা কম্পোনেন্ট আছে দেখেন, কস্ট সেন্টার এবং রেভিনিউ সেন্টার, দুইটার কম্বিনেশনে হচ্ছে গিয়ে আমার প্রফিট সেন্টারটা হয়। ঠিক আছে, সো দেখেন বলা হচ্ছে প্রফিটেবিলিটি অফ দ্য সেকশন ক্যান দেয়ারফর বি মেজার্ড, প্রফিট সেন্টার ইজ এ পার্ট অফ বিজনেস অ্যাকাউন্টেবল ফর বোথ কস্ট এন্ড রেভিনিউ। প্রফিট সেন্টারে এসে আপনি কস্ট সেন্টারের সাথে ট্যাগ করাবেন, রেভিনিউ সেন্টারের সাথে ট্যাগ করবেন, করে আপনি আপনার আলটিমেট বটম লাইন নেট প্রফিট কত ওই প্রোডাক্টের জন্য বা ওই ইউনিটের জন্য, সেটা বের করতে হবে। আর ইনভেস্টমেন্ট সেন্টারের কাজটা হচ্ছে ইনভেস্টমেন্ট পলিসি ফর্ম করা, কোথায় অর্গানাইজেশন ইনভেস্ট করলে এটা কি সে ডিভিডেন্ড হিসেবে ডিক্লেয়ার করে দিবে তার রিটেন আর্নিংটাকে, নাকি ইনভেস্ট করবে, কোথায় ইনভেস্ট করবে, এইগুলো কি ইভালুয়েট করা। সো দেখেন, কস্ট, রেভিনিউ এবং প্রফিট এই তিনটার কম্বিনেশনের পরই একমাত্র পসিবল আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট সেক্টর ডিসিশন মেকিং করা। এখন আসেন,
এখানে একটা সামারি করে দেওয়া আছে দেখেন এই টেবিলে। কস্ট সেন্টারের কাজ কি? ম্যানেজার হ্যাজ কন্ট্রোল ওভার অনলি কন্ট্রোলেবল কস্ট। এখানে কিন্তু বলা হচ্ছে কন্ট্রোলেবল কস্ট, নট নন কন্ট্রোলেবল। তার মানে হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে শুধু কন্ট্রোলেবল কস্টের উপরে বেসিস করি। আমরা কিভাবে করব ইভালুয়েশন বা মেজারমেন্ট? ভ্যারিয়েন্স অ্যানালিসিস মাধ্যমে। ভ্যারিয়েন্সটা কার সাথে করি আমরা? বলেন তো ভ্যারিয়েন্সটা কার সাথে করি? স্যার স্ট্যান্ডার্ডের সাথে অ্যাকচুয়ালের স্যার। ভেরি গুড। তার মানে হচ্ছে স্ট্যান্ডার্ডের সাথে অ্যাকচুয়ালটা মাথায় রাখতে হবে। আমি তো অ্যাকচুয়ালের সাথে মেজার করে ফেলতেছি, এখন যে কস্টগুলো আমার কন্ট্রোলেবল না সেগুলোকে আমি কনসিডার করব? না স্যার, না স্যার। কন্ট্রোল যেগুলো না সেগুলোর সাথে কম্পেয়ার করা যাবে না স্যার। এক্স্যাক্টলি। যেমন আপনার প্রোডাক্টের প্রাইস, আপনি র মেটেরিয়ালের প্রাইস, আপনি কিন্তু কোয়ালিটি ভালো হলে আপনার কন্ট্রোল থাকবে যে আমি কতটুকু কোয়ান্টিটি আমি এখানে ইউজ করব, কিন্তু প্রাইস যখন ভেরিয়েন্সটা করবেন, আপনাদের মনে আছে কিনা যে ভেরিয়েন্সটা করার সময় আমরা যখন ভলিউম ভেরিয়েন্স করতেছিলাম তখন কিন্তু আমরা স্ট্যান্ডার্ড প্রাইস নিচ্ছিলাম, কোয়ান্টিটি নিচ্ছিলাম না। কারণ হচ্ছে এই কারণ, কারণ আপনি নিয়ে এই যে কন্ট্রোলেবল কস্ট আপনার না, আপনাকে যদি এখন কস্ট সেন্টার ক্যাবিনেট ম্যানেজারকে বলেন আপনি তো এখানে বেশি কস্ট ইউজ করে ফেলছেন, তো আপনার তো পারফরমেন্স ভালো হলো না, উইল ইট বি রাইট? অফকোর্স নট, তাই না? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে রেভিনিউ সেন্টার। রেভিনিউ সেন্টারের ক্ষেত্রে অনলি ফোকাস অন রেভিনিউ, এটা আমরা জেনে গেছি। আর রেভিনিউ হচ্ছে রেভিনিউ গ্রোথ দেখবেন, যে গ্রোথটা কেমন, ওর কাজই হচ্ছে এটা। প্রফিট সেন্টারের কাজ হচ্ছে কন্ট্রোলেবল কস্ট এন্ড সেলস প্রাইস। ঠিক আছে, এই দুইটা কম্পোনেন্টকে ধরে সে প্রফিট সেন্টার করবে। এবং প্রফিট সেন্টারের পারফরমেন্স মেজারমেন্ট হবে নেট প্রফিট অথবা প্রফিট মার্জিন। একটা হচ্ছে বাই অ্যামাউন্টে হয়, একটা হচ্ছে পার্সেন্টেজে হয়, এই যে লেখা আছে যে প্রফিট অথবা প্রফিট মার্জিন। দ্যাটস ইট। ইনভেস্টমেন্ট সেন্টারের জন্য আমার কম্পোনেন্ট হচ্ছে কন্ট্রোলেবল কস্ট আমি ধরবো, সেলস প্রাইস ধরবো, আউটপুট ভলিউম ধরবো, এবং ইনভেস্টমেন্ট ইন নন অ্যাসেট, না নন কারেন্ট অ্যাসেট এবং ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা হচ্ছে এই 4টা কম্পোনেন্টকে ধরে ইনভেস্টমেন্ট সেন্টারে ডিসিশন মেকিংটা করব। ঠিক আছে, তো দেখেন আমার তাহলে আমার বেসিসটা কি এই পারফরমেন্স মেজারের জন্য? আমরা আর ও আই, রিটার্ন অন ইনভেস্টমেন্টের বেসিসে করতে পারি, যে আমি কত টাকা ইনভেস্ট করলাম, কত টাকা রিটার্ন পেলাম। যত বেশি রিটার্ন পাবো তত আমার জন্য ভালো। ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। 2 হচ্ছে রেসিডুয়াল ইনকাম। রেসিডুয়াল ইনকামটা হচ্ছে প্রফিট থেকে আমার ক্যাপিটাল এমপ্লয়েড একটা পার্সেন্টেজ আমরা দেখবো, যে মাইনাস করলে একটা বের হয়, এটা হচ্ছে ইন টার্মস অফ আমার অ্যাবসলুট নাম্বার, মানে কত টাকা প্রফিট করেছে। রিটার্ন অন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কত পার্সেন্ট আমি প্রফিট করেছি। আর রেসিডুয়াল ইনকামের মধ্যে কত টাকা আমি প্রফিট করেছি। আমি এই দুই রকমের মেজারমেন্ট আমি করতে পারবো পারফরমেন্স মেজার। আরেকটা হচ্ছে আরো যে ইনভেস্টমেন্ট, যে ফাইন্যান্সিয়াল রেশিও গুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা করতে পারি। যাই হোক, যেমন হচ্ছে আপনার প্রফিটেবিলিটি রেশিও হতে পারে, নেট প্রফিট মার্জিন, তারপর হচ্ছে কি আপনার গ্রস প্রফিট নেট প্রফিট মার্জিনের মাধ্যমে করা হয়, অথবা ইবিটার মার্জিনের মাধ্যমে করতে পারেন আপনি, বা ইবিআইটি কনসিডার করে করতে পারেন। তো অনেক ধরনের ফাইন্যান্সিয়াল রেশিও আছে করার জন্য, এটা ম্যানেজমেন্টের কল বা ম্যানেজমেন্ট ডিসিশন, সে কিভাবে ইভালুয়েট করবে। ওকে, শেয়ার্ড সার্ভিস সেন্টার। আমরা সেন্টার গুলো কি কি পড়লাম? ধরেন এখান থেকে দেখি কস্ট, রেভিনিউ, প্রফিট, ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু সেপারেট এবং সেপারেটলি ইভালুয়েট করা হয়। ক্রাইটেরিয়া গুলো হচ্ছে এই যে প্রিন্সিপাল আপনার পারফরমেন্স মেজারমেন্ট টুলের মাধ্যমে। কিছু সার্ভিস আছে যেগুলো হচ্ছে ইনফ্যাক্ট সেপারেটলি মেজার করা হয়, এগুলো শেয়ার্ড করা হয়। শেয়ার্ড বলতে যেমন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আপনি এটাকে সেপারেটলি আপনার মেজার করার কোনো দরকার নাই। গ্রুপের ক্ষেত্রে একটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট টোটাল গ্রুপকে ম্যানেজ করে। ঠিক আছে, দেখেন এখানে বলা হচ্ছে a center responsible for operating tasks such as accounting অথবা ফাইন্যান্স for multiple parts of same organization। ডিফারেন্ট পার্ট আছে, সেই ডিফারেন্ট পার্টে এই সেম অর্গানাইজেশনের ডিফারেন্ট ইউনিটের মধ্যে একটা সার্ভিস, যেটাকে শেয়ার সার্ভিস বলি, সেই মাধ্যমে হচ্ছে প্রোভাইড করা। দেখেন এখানে বলা হচ্ছে যে এইম অফ শেয়ার সার্ভিস ইজ টু অ্যাচিভ সিগনিফিকেন্ট কস্ট রিডাকশন। পারপাসটা আপনারা বুঝেছেন, যে আমার কাজ হচ্ছে আমি যদি এটাকে সেপারেটলি দেই তাহলে দেখা যাবে রিপিটেটিভ কাজ হচ্ছে ডিফারেন্ট পিপলকে দিয়ে, কস্ট ইনকার হচ্ছে, কারণ আমার আমার হচ্ছে প্রতিটা সিগমেন্টের জন্য আমার আলাদা আলাদা লোক লাগবে। কেন? আমি তো একটা প্রসেস যদি দাঁড়া করায় ফেলতে পারি, অ্যাজ এ রেজাল্ট আই ক্যান এনগেজ দ্য সেম পিপল ফর দ্য হোল অর্গানাইজেশন। দ্যাট উইল বি দ্য কনসেপ্ট। তো এটা কি হতে পারে, যেমন এইচআর, আপনি সবসময় দেখবেন এইচআর কিন্তু একটাই থাকে গ্রুপের ক্ষেত্রে, ওই সেপারেট এইচআর দিয়ে কাজ করায় কখনোই। পেরোল সেম, কনসেপ্ট সেম, অ্যাকাউন্টিং আর আইটি
এইগুলো শেয়ার সার্ভিসের আন্ডারে পড়ে। বুঝতে পারছেন? এইগুলোর মাধ্যমে হচ্ছে কি আমার টোটাল অর্গানাইজেশন ডিফারেন্ট নিড থাকতে পারে, ডিফারেন্ট কস্ট সেন্টার থাকতে পারে, কিন্তু আমার এই সার্ভিস গুলোর মাধ্যমে আমরা হচ্ছে কি শেয়ার সার্ভিসের মাধ্যমে হচ্ছে আমার পারফরমেন্স ইভালুয়েট করে থাকি। আচ্ছা, অ্যাডভান্টেজ গুলো কি কি দেখেন। রিডিউস হেড কাউন্ট ডিউ টু ইকোনমিক অফ স্কেল। আমার পারপাসটা হচ্ছে আমি হেড কাউন্ট রিডিউস করতে পারি, যেটা আমরা আগে ডিসকাস করেছি। অ্যাসোসিয়েট রিডাকশন ইন প্রিমাইস এন্ড আদার ওভারহেড কস্ট। আপনি ডিফারেন্ট ইউনিটে ধরেন লোকেশন যদি আপনি চিন্তা করেন যে ডিভিশনালাইজ এর জন্য ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল লোকেশনে আপনার মনে করেন আপনার অফিস আছে, কোনটা ঢাকা আছে, চিটাগং আছে, অথবা উত্তরায় রাখছেন, একটা মধ্যদিকে রাখছেন। এখন আপনি যদি সেন্ট্রালাইজড একটা সফটওয়্যারের মাধ্যমে অ্যাকাউন্টিং প্রোভাইড করেন, পেরোল আপনি দেখেন, এবং পেরোল অ্যাকচুয়ালি থাকেও না, দেখবেন না একটাই পেরোলের বা একটাই হিউম্যান রিসোর্সের এইচআর ইয়ে থাকে। কারণ কি, এই যে দেখেন, কস্ট রিডিউস করার জন্য, ওভারহেড কস্ট কমানোর জন্য, দ্যাটস ইট। নলেজ শেয়ারিং শুড লিড টু ইমপ্রুভমেন্ট ইন কোয়ালিটি অফ সার্ভিস প্রোভাইডেড। এর মাধ্যমে কিন্তু নলেজ শেয়ারিংটাও ইমপ্রুভড হয়, এবং স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ টু বি অ্যাডপ্টেড অ্যাক্রস অর্গানাইজেশন লিডিং টু কনসিস্টেন্ট ম্যানেজমেন্ট অফ বিজনেস ডেটা। দেখেন এখানে একটা এক্সাম্পল আমি দিই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। কারণ একটা বড় গ্রুপ, আমি নাম বলছি না কনফিডেন্সিয়ালিটির জন্য, ওনারা একটা সেন্ট্রাল আপনার এইচআর রেখেছে অথবা অ্যাকাউন্টস রেখেছে। সেখান থেকে তারা হচ্ছে গিয়ে তাদের ডিফারেন্ট সাবসিডিয়ারি আছে, যখন সার্ভিস দেওয়া হচ্ছে তখন তারা হোল অর্গানাইজেশন থেকে একজনকে, ওই এইচআর ডিপার্টমেন্টের একজনকে ওই সাবসিডিয়ারির আন্ডারে তাকে ওই বিজনেসটা ম্যানেজ করার জন্য বলতেছে। তার মানে হচ্ছে শেয়ার সার্ভিস কিন্তু সেম, জাস্ট ফাংশনটাকে সে যেন রান করতে পারে, যেন সাবসিডিয়ারিকে ম্যানেজ করার জন্য একজনকে রাখা হয়েছে, কারণ তার আলটিমেট গোল হচ্ছে আমার কস্ট রিডিউস করতে হবে। মাহফুজা সুলতানা। আচ্ছা হ্যাঁ, এই চ্যাপ্টারে ম্যাথ আছে, আমরা ম্যাথ দেখবো, বাট ম্যাথের আগে আমাদের এই কনসেপ্ট গুলো, কারণ থিওরিটিক্যাল কোশ্চেন অনেক থাকে এই চ্যাপ্টারকে গিয়ে, সো এই জন্য এই থিওরিটিক্যাল মানে আপনার এই টপিক গুলো পড়তে হবে আপনাদেরকে। হ্যাঁ, তো যাই হোক, আমরা একটু কুইকলি এইগুলো আগাই, কারণ হচ্ছে তাহলে আপনারা মনে হয় বোর হয়ে যাচ্ছেন এই জন্য যে অনেক বেশি থিওরি এখানে। যাই হোক, আমরা ক্লাউড কম্পিউটিং আর ক্লাউড অ্যাকাউন্টিং, এটা আই গেস আপনাদের জন্য একটু নতুন হিসেবে আসছে, যে ক্লাউড কম্পিউটিং আপনারা অনেক শুনছেন, ক্লাউড অ্যাকাউন্টিং এর কনসেপ্টটা কি এবং আপনারা ইউজও করেন, ঠিক আছে, বাট আমাদেরকে ডেফিনিশনটা জেনে নিতে হবে যেটা কি, কারণ এক্সামে কিন্তু এগুলোই আসে। ক্লাউড কম্পিউটিং ইজ এ মডেল ফর এনেবলিং ubiquitous, convenient, or demand network access to a shared pool of configurable computing resources অনেক কিছু বলা আছে, that can be rapidly provisioned, released with a minimal management effort or service provider interaction। দেখেন কনসেপ্টটা হচ্ছে কি, ক্লাউড কম্পিউটিং এর হচ্ছে আপনার একটাই থাকবে, অন ডিমান্ড অ্যাক্সেস নেটওয়ার্ক থাকবে, কনজিনিয়াল বা কনভিনিয়েন্ট। এইটার মাধ্যমে আপনি কি করবেন, কনফিগারেবল কম্পিউটিং রিসোর্স, যেমন হচ্ছে নেটওয়ার্ক, সার্ভার, স্টোরেজ, অ্যাপ্লিকেশন এবং সার্ভিস, এগুলো আপনি যেন শেয়ার করতে পারেন, যেটা আপনার ম্যানেজমেন্টের এফোর্টকে রিডিউস করবে। এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর কনসেপ্ট, যেটা একটা মডেলের মাধ্যমে ডেভেলপ হয়। এইটা ক্লাউড অ্যাকাউন্টিং ইউজ করা হয় কিভাবে, an application of cloud computing when software is provided in the cloud by a service provider। মিনিংটা হচ্ছে আমরা অনেক সময় দেখি, যেমন এটাকে কি বলে, আমারটা মনে করতে পারতেছি না, দেখবেন যে ভার্চুয়াল অফিসের ক্ষেত্রে কি হয়, আমরা দেখি যে অ্যাকচুয়াল ফিজিক্যাল কোনো অফিস নাই। অফিসটা কোথায়, ধরেন যখন দরকার হবে মিটিং এ, যখন দরকার হবে কোনো আপনার ধরেন কোনো অফিসের ওয়ার্ক করতে দরকার হবে, তখন আপনি ধরেন একটা পার্টিকুলার অফিস আছে যেখানে হচ্ছে আপনি স্পেস রেন্ট নিতে পারেন ওই পার্টিকুলার আওয়ারের জন্য, পার্টিকুলার ডে এর জন্য, ঠিক আছে, ভার্চুয়াল অফিস বলে। এখন ক্লাউড কম্পিউটিং কনসেপ্টটাও সেম, মানে আপনার কাছে অনলি ইউ হ্যাভ ল্যাপটপ, you don't have software, you don't have anything, you have laptop and you have, ধরেন আপনার কাছে ইন্টারনেট আছে এবং ল্যাপটপ আছে, দ্যাটস গুড ইনাফ ফর ইউ টু ক্যারি আউট দ্য অ্যাকাউন্টিং সার্ভিস। কিভাবে, দেখেন এখানে বলা আছে, আপনি যে সামারিটা পড়েন, যে ক্লাউড অ্যাকাউন্টিং রেফার্স টু অনলাইন
software to manage your financial record, accessible anytime via internet। মানে আপনি হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিংটা হচ্ছে আপনার ক্লাউডেই সবকিছু থাকবে, ইন্টারনেটের মধ্যেই সবকিছু থাকবে, আপনি আপনার ডিভাইস দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, এন্ট্রি দিতে পারবেন, সবকিছু করতে পারবেন ওইটার মধ্যে, যেটাকে বলা হয় কুইক বুক অনলাইন অথবা হচ্ছে ট্যালি অনলাইন অথবা নেটসুট ইআরপি। এগুলো হচ্ছে গিয়ে ক্লাউড কম্পিউটিং, ক্লাউড অ্যাকাউন্টিং এর পার্ট। এইগুলো সফটওয়্যার ক্লাউডে থাকে, আপনাকে কি করতে হবে, জাস্ট রেন্ট নিয়ে আপনি ইউজ করতে পারবেন, মানে ওই ক্লাউডটা বা ওই স্পেসটা ভাড়া দিতে পারবেন। আপনার কাছে নতুন কোনো সফটওয়্যার ডেভেলপ করতে হবে না অথবা ইয়ে করতে হবে না। এইটা কেন করা হয়, যেন আপনি এই রিয়েল টাইম আপনি সাপোর্টটা পাবেন, এবং আপনার জন্য কোনো একদম ধরেন ইনিশিয়াল যেমন সফটওয়্যার নিতে ধরেন ইআরপি, এগুলো অনেক টাকা খরচ হয় না, 2 কোটি টাকা 5 কোটি টাকা ডেভেলপ করার জন্য ওরাকল নিতে গেলে, আপনার ধরেন একটা এসএপি নিতে গেলে, আপনার ধরেন ছোট বিজনেস অর্গানাইজেশন, আপনি বুক কিপিং করতে চান, তখন আপনি এই ক্লাউড অ্যাকাউন্টিং এর মাধ্যমে কিন্তু করতে পারেন। আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিংই দেখাই, আপনারা ট্যালি খাতা নামের একটা সফটওয়্যারের নাম শুনে থাকবেন, ঠিক আছে, ট্যালি খাতা। তো ইনাদের কাজ কি জানেন, ইনারা হচ্ছে এই যে ক্লাউড অ্যাকাউন্টিং এর মতো সার্ভিস প্রোভাইড করে, একটু মোর অ্যাডভান্সড। ওখানে কি করে, আপনি ধরেন একটা গ্রোসারি শপে সে চাচ্ছে যে তার অ্যাকাউন্টিংটা থাকার জন্য তাকে তো লিখতে হবে, অ্যাকাউন্টিং পোস্টিং দিতে হবে, এগুলো কিছুই করা লাগবে না। আপনি জাস্ট ভার্চুয়ালি বলবেন যে আমার 100 টাকা সেল হয়েছে, ওই সফটওয়্যারে সেটা লিখে ফেলবে। তার কাছে কিন্তু আসলে কোনো ইয়ে নাই, সে জাস্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করছে ওই ট্যালি খাতানাটা, ওইখানে সে হচ্ছে এই ধরনের সার্ভিস পেয়ে যাবে। আমরা যখন একটা কোম্পানি অডিট করতাম, ওইখানে আমরা দেখেছি এই ধরনের যে আপনার যে এই ক্লাউড কম্পিউটিং কনসেপ্ট নিয়ে আপনাকে লিখতেও হবে না, পশ্চিমে জাস্ট ইউ টক যে আই হ্যাভ সোল্ড 100 ইউনিট, টাকা এত টাকা অন ক্রেডিট, আপনার রিসিভেবলে বুক হয়ে যাবে, সেলস দেখিয়ে ফেলবে। তো এগুলো হচ্ছে কনসেপ্ট অফ ক্লাউড অ্যাকাউন্টিং, বুঝছেন? যাই হোক, স্যার আমি যদি স্যার হচ্ছে গুগল শিটে কোনো ফর্মুলা দাঁড় করায় রাখি, জি, সেটাও কি স্যার ক্লাউড অ্যাকাউন্টিং এর ভিতরে যাবে? না, আপনার তো গুগল শিটে আপনি কিন্তু মানে ওইটা যাবে না। বিকজ কেন যাবে না, ওইটা কিন্তু অ্যাকাউন্টিং সফটওয়্যারের যে ইফেক্টিভনেস অর্থাৎ মডিউল গুলো ওখানে থাকবে না। আপনি একটা কাজ করতে পারবেন, জাস্ট আপনি পোস্টিং দিতে পারবেন, আপনি না স্যার, মানে আমি বলতেছি যে আমরা যেমন স্যার বাজেট করি, হ্যাঁ, বাজেটের যেমন একটা বিভিন্ন হেড থাকে, সেখানে ফর্মুলা দাঁড় করায়, মানে টোটাল একটা ফরম্যাট এক্সেলে আর কি, হ্যাঁ, এক্সেলে যেমন করি, সেটা যদি আমি গুগল শিটে করি তাহলে কি হবে নাকি, আমি এটা জানতে চাচ্ছি। মানে না, সামহাউ হবে না, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। এটা না হওয়ার কারণ কি বলেন তো? কারণ কি দেখেন না, এখানে না আমি একটু হওয়ার, বলি, আমি জি, একটু বলি স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার হচ্ছে আমরা তো হচ্ছে ফর্মুলা গুলো দাঁড় করাই, হ্যাঁ, মানে এক্সেলে বা মানে গুগল শিটে, জি, সেগুলো তো হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে রিঅর্গানাইজ করা যায় বা ইয়ে করা হয়, হ্যাঁ হ্যাঁ। অ্যাকাউন্টিং এ মেবি মেবি হয়তো এটার স্কোপটা কম, এইটা কি? মানে স্যার আমি আসলে কমার্স ব্যাকগ্রাউন্ড না, অ্যাকাউন্টিং সম্বন্ধে আমার আইডিয়া খুব কম, মানে আমি জাস্ট কাজের মানে নিজে হাতে কলমে কিছু কাজ করছি তার প্রেক্ষাপটে বললাম না, স্যার। দেখেন আপনি অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলো কিন্তু যেমন কুইক বুক, হ্যাঁ, এগুলো কিন্তু এসিপি টাইপের না, বাট স্টিল এগুলো কিন্তু মোর অ্যাডভান্সড। আপনাকে এখানে একটা রিপোর্ট প্রডিউস করে দিবে আপনাকে। আপনি যখন এন্ট্রি দিবেন, আপনি ধরেন আপনাকে একটা ব্যালেন্স শিট দিবে, একটা হচ্ছে পিএনএল দিবে, আপনাকে কোথায় কোন অ্যাকাউন্ট হেডে আপনি করতেছেন সেটা করতে পারেন। আপনি গুগল শিট কিন্তু, হ্যাঁ, কনসেপ্ট কি, আপনি একটা ইন্টারনেট আছে, ইন্টারনেটে এটা শেয়ারও করতে পারবেন, বাট যেটা আপনার আউটকাম আলটিমেটলি অ্যাকাউন্টিং এর, ঠিক আছে, সেটা কিন্তু আপনাকে এই রিপোর্ট প্রোভাইড করবে না। আপনি মানে প্রেসক্রাইব ক্যালকুলেশন ফরম্যাটে করতে যে একটা পারবেন, রিপোর্ট থাকে স্যার, হ্যাঁ, সেটা আসবে না। এগুলো আসবে না, তো আচ্ছা মডিউল তো জি আসবে না স্যার। ওইটা, ঠিক আছে। আচ্ছা, আমরা ক্লাউড কম্পিউটিং এর বেনিফিট গুলো একটু কুইকলি দেখে ফেলি, যে এটা কি আছে। হ্যাঁ, ইজিলি অ্যাক্সেসেবল, রাইট, আপনি যে কোনো প্লেস থেকে দেখতে পাবেন, আপনার মোবাইল ফোন হোক, কম্পিউটার হোক, যে কোনো অ্যাক্সেস থেকে, জাস্ট ইন্টারনেট থাকতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, সিকিউরিটি সিস্টেম ইন প্লেস উইল বি বেটার দেন স্মল আদার্স ক্যান প্রোভাইড। এটা ট্রু যে ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে সিকিউরিটিটা যেই আপনাকে এই সার্ভিসটা প্রোভাইড করতেছে অনলাইনের মাধ্যমে, এবং অথবা আপনার কোনো ভেন্ডর আছে যারা করতেছে, তাদের সিকিউরিটি সিস্টেমটা ভালো থাকে, তো দেয়ারফর আপনি হচ্ছে কি এটা রিলাই করতে পারবেন। সফটওয়্যার আপডেট আর ম্যানেজ বাই ক্লাউড, আপনার সফটওয়্যার আপডেট নিয়ে চিন্তা করতে হবে না, এটাও ম্যানেজ করবে অ্যাকাউন্টিং যে ভেন্ডর আছে আপনাকে দিচ্ছে এই সার্ভিসটা। ব্যাকআপটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে,
অ্যাপ্লিকেশন আর ইউজুয়ালি রেন্ট রেদার দেন পারচেস। এই যে যেমন আমি বলছিলাম যে আপনি একটা সফটওয়্যার নিতে গেলে কত টাকা কস্ট লাগে, তাই না? তো আপনার যদি এরকম ছোট বিজনেস হয় তাহলে আপনি এরকম ক্লাউড অ্যাকাউন্টিং একটা সার্ভিস নিয়ে নিলেন, আপনার আর যে কোনো চিন্তা করতে হলো না যে আপনি ডেটা কোথায় রাখবেন। যেমন এক্সেলে থাকলে এক ঝামেলা আছে, আপনার যে কোনো সময়টা চলে যেতে পারে, অথবা আপনি হচ্ছে গিয়ে মানে ইনঅ্যাডভার্টেন্টলি ডিলিট হয়ে যেতে পারে, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে বা ক্লাউড অ্যাকাউন্টিং এ এই ধরনের প্রবলেম থাকে না। ওভারহেড কস্ট রিডিউসড হয়। নো নিড টু ওরি অ্যাবাউট দ্য পাওয়ারফুল পিসি। পিসির পাওয়ারফুলনেস দরকার নেই, আপনি জাস্ট আপনার পিসি থাকলেই হবে, তবে কম্পিউটার বা আপনার ট্যাব থাকলেও আপনি কাজ করে ফেলতে পারেন। Collaboration between users is easier as the file can be shared via invitations rather than physical exchange file, তাই না? ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে জাস্ট লিংক পাঠিয়ে দিলে কাজ হয়ে যাবে, ফাইলটা চলে যাবে। If the business grows, more cloud accounting license can be purchased, right? কারণ আপনি তখন হচ্ছে যে ইউজার আইডির বেসিসে আপনি কি করতে পারেন, বিজনেস বাড়তেছে, আপনার ইউজার ছিল আগে 5টা, এখন এগুলো 10টা। তো সফটওয়্যারের ক্ষেত্রে এটাকে আবার ভলিউম এক্সেস করা লাগে, একটা লিমিটেশন আছে। ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আপনি জাস্ট লাইসেন্স আইডি কিনবেন, জাস্ট তাহলেই গুড ইনাফ আপনার জন্য সার্ভিস প্রোভাইড। রিস্ক কি? শুধু অ্যাডভান্টেজ গুলো জানলে হবে না, রিস্ক গুলো হচ্ছে দেখেন, could fail, supplier could fail, so contingency plan is required। এমন হলো আপনি যার কাছ থেকে নিলেন সে আসলে কোনো ভালো সাপ্লায়ার, তখন কিন্তু আপনাকে আপনার বিজনেসের উপরও রিস্ক নিতে হবে। এই জন্য ভালো সাপ্লায়ার দেখে ক্লাউড মানে সার্ভিসটা নেওয়া। There is a permanent need for internet access, হ্যাঁ এটা তো ট্রু, ইন্টারনেট ছাড়া আপনি দেখতেই পারবেন না। There is a risk of security breach, এটা হতে পারে। এই জন্য কিন্তু লার্জ অর্গানাইজেশন গুলো কখনোই ক্লাউড সার্ভিসিং নেয় না। তারা হচ্ছে সবসময় নিজেদের সফটওয়্যার থাকে, এসএপি ওরাকল যাই তারা ইউজ করুক নিজেদের। এটা আপনি চাইলেও, যেমন আপনি অ্যাজ অ্যান অডিটর আপনি যদি তার ইয়েতে এক্সেস চান, আপনাকে জাস্ট রিড অনলি এক্সেস দিবে, একটা দিবে ম্যাক্সিমাম, এর বাইরে আপনাকে দিবেই না। তো কেন? সিকিউরিটি ব্রিচ হতে পারে। There is a legislative risk if the cloud supplier operates মানে ডিফারেন্ট জুরিডিকশনে থাকলে এমনও হতে পারে যে আপনার এটার কারণে প্রাইভেসি ব্রিচ হচ্ছে এবং আপনাকে কিন্তু মামলাও করে দিতে পারে। আর unannounced changes or upgraded to software could be disruptive, মানে এমন হলো যে আপনি জানেন না কোনো একটা আপগ্রেডেশন চলে আসবে যেটা ইনফর্ম করে নাই, যেটা সফটওয়্যারের ক্ষেত্রে দেখা যায়। আপনাদের সফটওয়্যার সার্ভিস প্রোভাইডার সে আপনাকে বলে দিবে এই ধরনের চেঞ্জ হবে, ডু ইউ রিকোয়ার অর নট, দেন অ্যাজ পার ইউর অ্যাপ্রুভাল ইট উইল বি রিভিউড এন্ড ইট উইল বি ইমপ্রুভ। কিন্তু এইগুলোর ক্ষেত্রে এগুলো হয় না, মানে আপনাকে হয়তো বা এমন অটোমেটিক্যালি চেঞ্জ করে দিচ্ছে আপনি জানেন না, এমন কিছু হতে পারে আর কি। আচ্ছা, এখন আসেন হচ্ছে পারফরমেন্স মেজার্স, জেনারেল রিকোয়ারমেন্ট গুলো কি। এখন আমরা ম্যাথের পার্টে আমরা ধরতেছি। থিওরিটিক্যাল নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি এই ইয়েতে, টপিকে ঢোকার আগে আমরা একটু ব্রেক নিয়ে নিতে পারি, ইফ ইউ ওয়ান্ট, ঠিক আছে? দেন আমরা হচ্ছে পারফরমেন্স মেজারমেন্ট এখান থেকে শুরু করতে পারি, যদি আপনারা চান আর কি। ঠিক আছে স্যার। জি স্যার। দেন 15 মিনিটে দেন, 15 মিনিটে দিন স্যার। 15 Yes, মিনিটে sir. দিব? 50 minutes. 15 মিনিট, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, 50? তাহলে আমরা তাহলে আসবো কখন? 8:45-এ, ঠিক আছে? Okay, sir. 8:45 we will start. হয়েছে নাই
বাড়িতে আছে নি বাড়িতে
ওকে, সো আমরা স্টার্ট করতে পারি। জি স্যার, করেন স্যার। করব, আচ্ছা। পেজ 45 তো হয়ে গেছে, তাই তো? না স্যার, 1 মিনিট বাকি আছে এখন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করি, সবাই তো ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের এই টপিকটা হচ্ছে কেমন করতে পারফরমেন্স মেজার নিয়ে। হুম, তো অলরেডি আমাদের এই চ্যাপ্টারটি হচ্ছে পারফরমেন্স মেজারমেন্ট। তো আমরা কিভাবে একটা অর্গানাইজেশনের এমপ্লয় অথবা ওভারঅল অর্গানাইজেশনের পারফরমেন্সটা মেজার করব, সেটাই হচ্ছে আজকের ওভারঅল চ্যাপ্টারের টপিক। হ্যাঁ, তো আমরা জেনারেল রিকোয়ারমেন্টটা কি, ইফেক্টিভ পারফরমেন্স মেজার। পারফরমেন্স মেজার তো করাই যায়, বাট আমাদের কনসার্ন হচ্ছে আমরা কিভাবে এটাকে ইফেক্টিভ করব, যেন আলটিমেটলি আমাদের যে অর্গানাইজেশনের গোল আছে সেটাকে আমরা অ্যাচিভ করতে পারি। ঠিক আছে, দেখেন এখানে আমরা পারফরমেন্স মেজারমেন্টের জন্য অনেক ধরনের টুল আছে, যেগুলোর উপর বেস করে অর্গানাইজেশনের পারফরমেন্সটা আমরা ইভালুয়েট করতে পারি। এবং কিছু কি পারফরমেন্স ইন্ডিকেটর আছে যেগুলো আমরা অর্গানাইজেশনের স্পেসিফিক ডিপার্টমেন্ট স্পেসিফিক আপনার হচ্ছে কি টুলস এর মাধ্যমে ইভালুয়েট করতে পারি। বাট ইফেক্টিভ পারফরমেন্স মেজারমেন্টের যে ফিচার গুলো আছে আমরা এগুলো একটু আমরা ফোকাস করি, যেগুলোর মাধ্যমে আমরা ওভার পারফরমেন্স মেজার করতে পারি। ফার্স্টলি দেখেন, দে শুড প্রমোট goal congruence by providing an incentive to promote the responsibility center performance in line with overall company's objective। তার মানে পারফরমেন্সের মেজারের ইফেক্টিভনেসটা ডিপেন্ড করতেছে আমরা যদি এমন একটা টুল ইউজ করি যেখানে আমার রেসপন্সিবিলিটি সেন্টারের যে অবজেক্টিভটা আছে আর কোম্পানির যে অবজেক্টিভটা আছে সেটা গোল কনগ্রুয়েন্স হয়, মানে একই অবজেক্টিভ হয়। এমন একটা টুলের মাধ্যমে সেটাকে আমরা করব, ইভালুয়েট করব। সো এই জন্য বলা হচ্ছে আপনি পারফরমেন্স মেজারটা যে টুলটাই বা যে কেপিআই ইউজ করতেছেন বা যে রেশিওটা ইউজ করে আপনি মেজার করতেছেন, অবশ্যই এটা গোল কনফিডেন্স হতে হবে, সেম অবজেক্টিভ অ্যাচিভ করতে হবে এটার মাধ্যমে। আপনি ম্যানেজারকে বলে দিচ্ছেন যে আপনাকে কি করতে হবে, রেভিনিউ টার্গেট সেট করে দিচ্ছেন তাকে, বাট আলটিমেটলি কোম্পানির অবজেক্টিভ রেভিনিউ না, কস্টকে মিনিমাইজ করা। ঠিক আছে, তার মানে হচ্ছে ম্যানেজার চাবে প্রফিট বেশি দেখাতে বা সেলস বেশি দেখানোর জন্য, আর অর্গানাইজেশন অবজেক্টিভ হচ্ছে কস্টকে মিনিমাইজ করা, যেখানে ম্যানেজমেন্টের কোনো ফোকাস নেই। তাহলে কি গোল কনফিডেন্স হলো? ইনফ্যাক্ট হলো না। তো পারফরমেন্স মেজারটা দুইটা অবজেক্টিভটা সেম হতে হবে, গোলটা একই হতে হবে। এটা হচ্ছে ইফেক্টিভ পারফরমেন্স মেজারমেন্টের নাম্বার ওয়ান ফিচার। নাম্বার টু ফিচার কি বলা হচ্ছে, যেসব কস্ট গুলো বা যেসব ফ্যাক্টর গুলো ম্যানেজারদের কন্ট্রোলে আছে ওই ফ্যাক্টর গুলোকে কনসিডার করেই পারফরমেন্সটা মেজার করে। ঠিক আছে, the measure should incorporate only those factors over which responsibility center manager has control। যেসব ফ্যাক্টর গুলো কন্ট্রোলেবল না সেগুলো যেন পারফরমেন্স মেজারমেন্টে ইনক্লুড না করা হয়। যদি করা হয় তাহলে ইফেক্টিভ হবে না, আলটিমেটলি তাকে ব্লেম করা হচ্ছে যে জন্য সে রেসপন্সিবলই না। ঠিক আছে, নাম্বার থ্রি হচ্ছে they should encourage the pursuit of long-term objective as well as short-term budget constraint objective। তার মানে হচ্ছে শর্ট টার্ম অবজেক্টিভ গুলো সবসময় বাজেট কনস্ট্যান্ট হয়, বাট শর্ট টার্ম অবজেক্টিভের দিকে ফোকাস না করে এইটার সাথে লং টার্ম অবজেক্টিভকে ফোকাস করার জন্য, এটাই হচ্ছে আলটিমেট অর্গানাইজেশনের কোর অবজেক্টিভ, যে আমি লং টার্মে আমি কি করতে চাই। শর্ট টার্মে তো প্রফিটেবিলিটি অ্যাচিভ করা যায়, বাট লং টার্মে আমার আসলে আমার ভিশনটা কি, আমি কি করতে চাই। ঠিক আছে, সো তিনটা মেইন ফিচার আছে যেগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন, এমন একটা কেপিআই ইউজ করতেছেন, এমন একটা টুল ইউজ করতেছেন পারফরমেন্স মেজারের জন্য যেখানে তিনটে ফিচারকে ফুলফিল করে, তাহলেই আপনি বলতে পারবেন তখন এটাকে ইফেক্টিভ পারফরমেন্স মেজার্স অথবা আপনি মেজারমেন্ট টুল আপনি ইউজ করতেছেন। এই তিনটা ক্রাইটেরিয়া আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা।
সো পটেনশিয়াল প্রবলেম উইথ ইনঅ্যাপ্রোপ্রিয়েট পারফরমেন্স মেজার। তাহলে কি হতে পারে পটেনশিয়াল প্রবলেম যেখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট পারফরমেন্স মেজার আপনি ইউজ করতেছেন? কি হতে পারে? ম্যানেজার মে manipulate data in order to ensure achievement of KPI. KPI টা সেট করা হয়েছিল, বাট যেহেতু এইটার সাথে তার পারফরমেন্স মেজারের অথবা কন্ট্রোলেবল ফ্যাক্টর আসলে না ম্যানেজারের জন্য, আপনি এমন একটা টুল ইউজ করলেন যে প্রফিট মার্জিন আপনি ইউজ করে ফেলুন, বাট অ্যাকচুয়ালি তার ওভারঅল অবজেক্টিভ হচ্ছে প্রফিট মার্জিন না, অথবা সেটা প্রফিট মার্জিনটা করার জন্য সে হয়তো সেলস এর কাজ করে, তার সেলস এর উপর কন্ট্রোল আছে, কিন্তু কস্টের উপর তো কন্ট্রোল নেই, রাইট? তো তাকে যদি এই টুলটা ইউজ করা হয় প্রফিট মার্জিন অথবা নেট প্রফিট মার্জিন, তাহলে কি সেটা সাকসেসফুল হবে না? তখন কি করবে ম্যানেজাররা চাবে ইনফরমেশনকে ম্যানিপুলেট করার জন্য। ওই কথাই এখানে বলা হচ্ছে যে যদি আপনি যে কেপিআইটা ইউজ করতেছেন সেটা যদি তার সাথে রিলেভেন্ট না হয়, তাহলে আপনি কিন্তু আলটিমেট অবজেক্টিভ অ্যাচিভ করতে পারবেন না। নাম্বার 2, এইটা কি করতে পারে? আলটিমেটলি ম্যানেজমেন্টকে ডিমোটিভেট করতে পারে, কারণ স্ট্রেস কনফ্লিক্টের মধ্যে থাকতে পারে ম্যানেজার এবং তার সাবঅর্ডিনেটরা, যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট পারফরমেন্স মেজারমেন্ট টুল ইউজ করা তাকে ইভালুয়েট করার জন্য। ঠিক আছে। নাম্বার 3, প্রমোট এক্সেসিভ কনসার্ন ফর দ্য কন্ট্রোল অফ শর্ট টার্ম কস্ট at the expense of long term profitability. এমনও হতে পারে শর্ট টার্ম প্রাইভেটাইজেশন যে ফুলফিল করলো, সেটা ইকুয়াল দেখালো অথবা কস্টকে সাবট্রেস করলো, অ্যাকচুয়াল কস্টকে রেভিনিউ করলো, আলটিমেটলি শর্ট টার্ম গোলটা অ্যাচিভ করলো, বাট লং টার্মে কি করতে হবে? এটা তো আপনাকে বেয়ার করতেই হবে। সো লং টার্ম পারফরমেন্স উইল বি ডিগ্রেডেড ডাউনওয়ার্ড। সো এটা গোল কনক্রিয়েন্স কোনো টুল হিসেবে ইউজ করা হলো না, এটা বলা হচ্ছে। আর ফোর্থ ওয়ান হচ্ছে যে this may lead to the assessment of responsibility center as an isolate unit rather than an integral part of whole organization. এই পারফরমেন্স মেজারমেন্ট যদি মানে আপনি ওভারঅল অর্গানাইজেশনকে চিন্তা না করে আপনি করেন, তাহলে যেটা হবে যার যার রেসপন্সিবিলিটি তাকে তাকে দিয়ে দিচ্ছেন। ফর এক্সাম্পল কস্ট সেন্টারকে আপনি আসলে ইউনিট বানায় ফেলতেছেন, প্রফিট সেন্টারকে আসলে ইউনিট বানাচ্ছেন, অথচ প্রফিট সেন্টারে কিন্তু ইন্টিগ্রাল পার্ট হচ্ছে গিয়ে কস্ট এবং হচ্ছে তার রেভিনিউ সেন্টার। আপনি তাদেরকে না ধরে আলটিমেটলি আপনি প্রফিট মার্জিনকে প্রফিট সেন্টারকে আপনি ধরতে চাচ্ছেন। তো যদি এরকম হয় তাহলে কিন্তু প্রবলেম। তো এই কথাগুলো বলা হচ্ছে পারফরমেন্স মেজারমেন্টের। যদি আপনি ইফেক্টিভ হতে চান, আপনি এই তিনটা ক্রাইটেরিয়া মাথায় রেখে আপনাকে টুলটা সেট করতে হবে। আর মাথায় রাখতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট যদি করেন, তাহলে কিন্তু এই মানে আপনার এই ইস্যুগুলো অ্যারাইজ করবে, যে দেখা যাবে আপনার ওই ইনফরমেশনই ম্যানিপুলেট করে ফেলছে ম্যানেজমেন্ট প্রফিট টার্গেট অ্যাচিভ করার জন্য, কেপিআই অ্যাচিভ করার জন্য। ঠিক আছে? কোনো কোশ্চেন আছে আপনাদের? যদি না থাকে তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে ডিফারেন্ট সেন্টার গুলোতে আমাদের কি কি মানে পারফরমেন্স মেজারমেন্ট টুল আছে সেটা আমরা দেখার জন্য। ঠিক আছে, দেখেন এখানে কস্ট সেন্টারের জন্য আমরা দেখতেছি ফার্স্টলি কস্ট ভেরিয়েন্স আমাদের পারফরমেন্স মেজারমেন্ট টুল, সেটা আমরা কস্ট ভেরিয়েন্স সম্পর্কে আমরা জানি। ঠিক আছে, এটা একটা। নাম্বার 2 হচ্ছে কস্ট পার ইউনিট। আপনার মেজারমেন্ট টুল হতে পারে কস্ট পার ইউনিট অ্যাজ ওয়েল, যে আমি কত টাকার কস্ট আমার পার ইউনিটে প্রোডাক্ট হচ্ছে, যেটা আবার পারফরমেন্স মেজারমেন্টের টুল হিসেবে ইউজ করতে পারি। কস্ট পার এমপ্লয়, এটা হতে পারে, অথবা নন ফাইন্যান্সিয়াল মেজারও হতে পারে, যেমন লেবার টার্নওভার, স্টাফ অ্যাবসেন্টিজম, এগুলো আমরা ইউজ করা হতে পারে অ্যাজ এ কস্ট সেন্টার পারফরমেন্স মেজারমেন্ট টুল। রেভিনিউর জন্য কি হতে পারে? রেভিনিউর জন্য হতে পারে যেমন রেভিনিউ ভ্যারিয়েন্স। আমরা ভ্যারিয়েন্সটা শিখেছি অলরেডি, যে স্ট্যান্ডার্ড রেভিনিউ মানে ভার্সাস হচ্ছে অ্যাকচুয়াল রেভিনিউ, তার যে ডেভিয়েন্সটা হয় সেটা হচ্ছে আমরা রেভিনিউ ভ্যারিয়েন্স হিসেবে আমরা পারফরমেন্স মেজারমেন্ট টুল হিসেবে রাখতে পারি। অথবা রেভিনিউ আর্ন বাই পার এমপ্লয়ি, যেমন সেলস ডিপার্টমেন্টের ক্ষেত্রে হয় পার এমপ্লয়ি কত টাকা রেভিনিউ আর্ন করেছে সেটা। অথবা মার্কেট শেয়ার কতটুকু অ্যাচিভ করা হলো, যেমন আমার হচ্ছে এবছরে আমার 8% বা 10% মার্কেট আমার আছে, আমার টার্গেট থাকবে আমি আরো 2% অথবা 5% টার্গেট আমি অ্যাচিভ করবো মার্কেট শেয়ারের মধ্যে। 15% হয়ে গেল আমার, তাহলে 5% অ্যাচিভ করা হলো। সো এইভাবে করে আমি টার্গেটটা সেট করতে পারি এবং পারফরমেন্স ইভালুয়েট করতে পারি। আর গ্রোথ ইন রেভিনিউ এমনও হতে পারে, আপনি ধরেন রেভিনিউ গ্রোথ আমার 10% করলেই হলো, এটা একটা পারফরমেন্স টুল হিসেবে দেখলেন। তো রেভিনিউ ডিপার্টমেন্টের এমপ্লয়ীদের মেজারমেন্ট হবে তার গ্রোথ পার্সেন্টেজ কত, যদি 10% নিচে হয় তাহলে আন্ডার পারফরমেন্স, ওভার হলে ওভার পারফরমেন্স। ঠিক আছে,
পারফরমেন্স মেজার্স ফর প্রফিট সেন্টার। প্রফিট সেন্টারের ক্ষেত্রে দুইটা টুলস এখানে ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে গ্রস প্রফিট মার্জিন আর একটা হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন। আচ্ছা, আমাকে কেউ একজন বলতে পারবেন যে এখানে দুইটা রেশিও ইউজ করা হলো, নেট প্রফিট মার্জিনটা ইউজ করা হলো না? এনিওয়ান? গ্রস প্রফিট বেসিক্যালি আমাদের সেলস থেকে যে প্রফিটটা আসে ওইটাকে মিন করে, আর অপারেটিং প্রফিট থেকে আমরা আমাদের অপারেশন থেকে যে প্রফিটটা এসেছে ওইটাকে আমরা মেজার করতে পারি। আচ্ছা, তাহলে প্রফিট সেন্টারের জন্য নেট প্রফিট কেন নেওয়া হলো? এটা হচ্ছে নেট প্রফিটটা আমরা বেসিক্যালি আমাদের নন অপারেটিং যে ইনকাম বা এক্সপেন্স আছে ওগুলো অ্যাডজাস্ট করার পরে আমাদের নেট ইনকামটা আসে, তো ওইটা ম্যানেজমেন্টের জন্য। ভেরি গুড, ভেরি গুড। স্যার এখানে পারফরমেন্স মেজার করতে তো আপনার নেট প্রফিটের ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে আমার অপারেটিং কস্টটা কিরকম হচ্ছে, অপারেটিং এ আমার কস্ট কি বেশি হচ্ছে কি কম হচ্ছে, আর গ্রস প্রফিট কি আমার বেশি হচ্ছে কি কম হচ্ছে, এটা তো এক্স্যাক্টলি। দ্যাট মিন্স আপনি যদি এখন আরেকটু ড্রিল ডাউন করেন, ধরেন আমার অপারেটিং প্রফিট থেকে নেট প্রফিটে যাওয়ার জন্য কি কি কম্পোনেন্ট থাকে, মানে কি কি ইনকাম আর এক্সপেন্স থাকে? আমার মার্কেটিং এক্সপেন্স থাকে, অ্যাডমিন এক্সপেন্স থাকে। না, ওটা তো অপারেটিং কস্ট। নন অপারেটিং ইনকাম এন্ড এক্সপেন্স। নট এক্সাম্পল দেন তো আমাকে, তাহলে আমি একটু বুঝতে পারবো যে আপনাদের আইডিয়া আছে। লাইক নন অপারেটিং ইনকাম হিসেবে আমাদের কোনো একটা অ্যাসেট যেটা রেগুলার বেসিসে না, এমন কোন একটা অ্যাসেট যদি সেল করে দিলেন আপনি, রাইট? পারে। এন্ড এক্সপেন্সের মধ্যেও হতে পারে লাইক আমার কোনো একটা প্রোডাক্ট হয়তো নষ্ট হয়ে গেছে বা সামহাউ ড্যামেজ হয়ে গেছে, তো এটা আমার জন্য নন অপারেটিং এক্সপেন্স, এটা রেগুলার বেসিসে হয় না। ওইটা কিন্তু নন, যদি আপনার এরকম মানে লস হয়ে যায়, লাইক অ্যাবনর্মাল লস হয়ে যায়, সেটা কিন্তু পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। ওইটা না, আপনি যদি চিন্তা করেন আপনার এই অপারেটিং কস্টের পরে আদার ইনকাম থাকে, মানে আদার ইনকাম ইনক্লুড আদার এক্সপেন্স, প্লাস হচ্ছে ফাইন্যান্স কস্ট থাকে। মেইন থিমটা হচ্ছে এই জায়গাতে। আপনি যখন প্রফিট সেন্টারে মেজার করতেছেন, আপনি যদি ফাইন্যান্স এক্সপেন্সটাকে ইনক্লুড করে দেন যেটা তার কন্ট্রোলে নেই, তাহলে কি মেজারমেন্ট ঠিক হবে? ধরেন আপনি প্রফিট সেন্টারের একজন ম্যানেজার, তাকে ইভালুয়েট করতেছেন নেট প্রফিট দিয়ে, ওই লোক তো বলবে ভাই আমি তো হচ্ছে গিয়ে ফাইন্যান্স কত টাকা দিয়ে এখানে মানে ফাইন্যান্স করলো এবং কত টাকা এক্সপেন্স দেওয়া হলো এই আমাকে, এটা তো আমার প্রফিটকে নষ্ট করে দিল। আমার তো পারফরমেন্স হচ্ছে অপারেটিং প্রফিট দিয়ে, আমি তো ভালো কাজ করেছি, আই হ্যাভ কন্ট্রোল দ্য কস্ট, আই হ্যাভ কন্ট্রোল দ্য রেভিনিউ, সো মাই প্রফিট ইজ জেনারেটেড বাই আপনার কস্ট আর হচ্ছে রেভিনিউ। তো আমার তো এখানে কন্ট্রোল আছে, আমি তো ইন্টারেস্টকে কন্ট্রোল করতে পারতেছি। এটা তো স্ট্র্যাটেজিক ডিসিশন, তাই না? এর জন্য আপনার নেট প্রফিট থেকে কিন্তু কনসিডার করা হচ্ছে না। আপনি ঠিকই বলছেন যে আমার তো ওগুলো নন, মানে আপনার হচ্ছে অপারেটিং ইনকাম অথবা নন অপারেটিং এক্সপেন্সেস, অ্যাজ এ রেজাল্ট ওইগুলো কন্ট্রোলেবল ম্যানেজারের জন্য। গুড। দেখেন এখানে হচ্ছে ইনভেস্টমেন্ট সেন্টারের জন্য কি কি তাহলে আমার টুল আছে মেজার করার জন্য। লিকুইডিটি আমরা করতে পারি, হচ্ছে কারেন্ট রেশিও, কুইক রেশিও, ক্যাশ রেশিও, এগুলোর মাধ্যমে আমরা করতে পারি ইনভেস্টমেন্ট সেন্টারে। তারপরে রেট অফ ইনভেন্টরি টার্নওভার, রিসিভেবল, পেয়েবল, পিওর, ঠিক আছে? এগুলো তো আমরা জানি, তাই না? যে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলের কথা কি মনে আছে না আমাদের? ওইটা দিয়ে আমরা করতে পারবো। এছাড়াও আদার টু, এটা আমরা ইম্পর্টেন্ট মেজারমেন্ট কি বলতে পারি, সেটা হচ্ছে আরওআই এন্ড আরআই। হ্যাঁ, এই দুইটা কিন্তু আমাদের এই ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে বেশি কাজে লাগে, যে আমার ইনভেস্টমেন্টের রিটার্ন কত সেটা আমি দেখতে চাচ্ছি যদি, অথবা আমি রেসিডুয়াল ইনকাম আমি বের করতে চাচ্ছি, আমার অ্যামাউন্ট কত, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে আমার পারফরমেন্স মেজারমেন্ট টুল ফর ডিফারেন্ট সেন্টার। তাহলে আমরা আসি এবার যে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স মেজারগুলো কি কি মাধ্যমে হয়। দেখেন আমার দুইটা মেজারমেন্টের কথা বলা আছে, নাম্বার ওয়ান ইজ আরওআই, আর একটা হচ্ছে আরআই। তো আরওআই যেটাকে বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটার বলা হচ্ছে মেজার এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল ইউজড, মানে আমি ক্যাপিটালটা কত এফিসিয়েন্টলি ইউজ করতেছি সেটাকে মেজার করা যায় আরওআই এর মাধ্যমে। এটা হচ্ছে ধরেন প্রফিট ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড, মানে ইনভেস্টমেন্ট আমি কতটুকু করছেন, মাল্টিপ্লাইড বাই 100, ঠিক আছে? তাহলে আপনি পেয়ে যাবেন আরওআই এর পার্সেন্টেজটা আপনি পেয়ে যাবেন। আর রেসিডুয়াল ইনকাম মানে আপনার কত টাকা আপনার থাকতেছে, হ্যাঁ, প্রফিট হিসেবে, সে যদি সেটা বের করতে চাই তাহলে প্রফিট থেকে আমরা ডিডাক্ট করবো কস্ট অফ ক্যাপিটাল,
ফর্মুলাটা হচ্ছে প্রফিট মাইনাস ক্যাপিটাল ইনটু রিকোয়ার্ড রিটার্ন। ক্যাপিটাল মিন্স ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু রিকোয়ার্ড রিটার্ন, মানে আপনি প্রফিট করছেন, আপনি কত টাকা আপনার দরকার, রিটার্ন দরকার। আমি যদি একটু ভেঙে বলি, ধরেন আপনি একটা শেয়ার ইনভেস্ট করছেন, ঠিক আছে, আপনি রিটার্ন পেয়েছেন 10 টাকা। এখন আপনি 10 টাকা রিটার্ন পেয়েছেন, এটা তো আপনার জন্য ইনকাম, কিন্তু আপনি ওই 10 টাকা পাওয়ার জন্য আপনি 100 টাকা ইনভেস্ট করছেন, ক্যাপিটাল ইনভেস্ট করছিলেন 100 টাকা, যার আপনি রিকোয়ার্ড চাচ্ছেন যে 5 টাকা অ্যাটলিস্ট আসতে হবে, বা 5 টাকা আপনার জন্য এই কস্ট। আপনি হয়তো একটা লোন নিয়েছেন এই ফান্ডটা, তখন আপনি ওই 100 টাকা 5 টাকা দিয়ে মাল্টিপ্লাই করলে 5 টাকা হবে আপনার জন্য কি, আপনার জন্য কস্ট। সো কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 5 টাকা, যেটা প্রফিট থেকে মাইনাস করবেন। তার মানে 10 টাকা প্রফিট, সেখান থেকে যদি 5 টাকা মাইনাস করেন তাহলেই হয়ে যাবে আপনার জন্য রেসিডুয়াল ইনকাম। বাকিটুকু হচ্ছে আপনাকে বলা হয় রেসিডুয়াল ইনকাম। তো আমরা একটু ম্যাথ দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। এই যে দেখেন, আরওআই, আরওআই হচ্ছে কন্ট্রোলেবল প্রফিট ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। যে প্রফিট গুলো কন্ট্রোলেবল না, সেগুলো নিয়ে আপনার কনসিডার করার কোনো দরকার নেই, ঠিক আছে। সো আমরা আরওআই যে ফর্মুলাটা পেলাম, দেখেন একটা এক্সাম্পল দেয়া আছে। ডিভিশনাল ডেটা, কন্ট্রোলেবল প্রফিট হচ্ছে 1,80,000, ক্যাপিটাল এমপ্লয়েড 1,200,000, মানে হচ্ছে 12 লাখ টাকা। আর রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে 15%। এই রিকোয়ার্ড রিটার্নটা কি, কস্ট অফ ক্যাপিটাল বলা হয় এটাকে, ঠিক আছে। মানে আপনি এই যে 12 লাখ টাকা আপনি ইনভেস্ট করতেছেন, আপনি এখান থেকে রিটার্ন কত টাকা চান, ঠিক আছে। যদি এই প্রজেক্ট থেকে আপনার রিকোয়ার্ড রিটার্ন থেকে আপনার কম জেনারেট হয়, তাহলে কিন্তু আসলে ইনভেস্ট করে খুব একটা লাভ নেই, মানে আপনার লসই হবে। তো যাই হোক, আমরা আরওআইটা ক্যালকুলেট করি। কিভাবে হবে, কন্ট্রোলেবল প্রফিট ডিভাইডেড বাই, মানে হচ্ছে 180 কে আপনি 1200 দিয়ে ডিভাইড করলে, তাকে 100%, মানে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে ইউ উইল গেট 15%। দ্যাট মিনস হচ্ছে আপনার রিকোয়ার্ড রিটার্ন 15%, আর আপনি এই প্রজেক্ট থেকে আপনি পাচ্ছেন 15%। সো দ্যাট ইজ গুড। যদি বেশি হতো আরো ভালো হতো, আর যদি এটা কম হয় তখন কিন্তু আপনি এই প্রজেক্টটা নিতে চাবেন না, বিকজ অফ আপনার রিকোয়ার্ড রিটার্ন বা কস্ট অফ ক্যাপিটালই হচ্ছে 15%, আর এই প্রজেক্ট থেকে দিচ্ছে আপনাকে 12%। সো আপনি অবশ্যই এই প্রজেক্ট অ্যাকসেপ্ট করবেন না। দেখেন, এখানে একটা ইন্টারপ্রিটেশন দেয়া আছে যে আরওআই যদি অ্যাবাভ, মানে আপনার রিকোয়ার্ড থেকে হয়, তাহলে অ্যাক্সিডেন্ট বলতে পারেন এবং কন্টিনিউ অপারেশন করবেন। ম্যানেজমেন্ট অ্যাকশনটা কি হবে, কন্টিনিউ করে যাবে। যদি ইকুয়াল হয় স্যাটিসফ্যাক্টরি, মেইনটেইন দ্য পারফরম্যান্স, মানে আপনার ডিগ্রেড হয়নি, দ্যাট ইজ গুড। আর যদি বিলো হয় তাহলে পোর, আপনি আর ইনভেস্টিগেট করবেন, ইমপ্রুভ করবেন, আদারওয়াইজ আপনি এটাকে ডাইভেস্ট করে ফেলবেন, ঠিক আছে। বুঝতে পেরেছেন? কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, আরওআই কম্পিটিশন নিয়ে? কোনো স্যার, জি, রিকোয়ার্ড রিটার্নটা আমরা কিভাবে পেলাম 15%? মানে এটা আচ্ছা, কিভাবে ঠিক করলাম? আচ্ছা, এটার ক্যালকুলেশন প্রসিডিউর আছে, কিন্তু ম্যাথে আপনাকে বলে দিয়েছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 15%। এই ক্যালকুলেশনের আপনাকে আমি রিকল করে দিই। আমরা ওই যে ক্যাপিনের কথা মনে আছে, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, অথবা কস্ট অফ ক্যাপিটালের কথা কি মনে আছে আপনাদের? জি স্যার। হ্যাঁ, ওই কস্ট অফ ক্যাপিটালই হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এর মিনিংটা কি আপনারা একটু বোঝেন? মিনিংটা হচ্ছে, আপনি ধরেন একটা প্লেসে ইনভেস্ট করবেন, ঠিক আছে। ধরেন আপনি শেয়ার ইনভেস্ট করবেন, ব্যাপারটা কিভাবে বুঝে, ধরেন আপনার শেয়ারে 1 লাখ টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন, ঠিক আছে। এখন আপনি 1 লাখ টাকা আপনার কাছে হাতে নেই, আপনি ধরেন ব্যাংক থেকে লোন নিয়েছেন, বলে দিল এই 1 লাখ টাকা লোনের ইন্টারেস্ট হবে হচ্ছে 10% বুঝতে পারছেন? এখন আপনি এই 10% ইন্টারেস্টে আপনি 1 লাখ টাকা ব্যাংক থেকে তুলে আপনি শেয়ার ইনভেস্ট করতে গেলেন। এখন আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করে আপনি কত পার্সেন্ট মিনিমাম আপনি এখান থেকে রিটার্ন হিসেবে চান বলেন তো? কত পার্সেন্ট মানে মিনিমাম চান যে এই রিটার্নটা হইতেই হবে? 10। বলেন তো কেন 10 চাচ্ছেন, 11-12 কেন চাচ্ছেন? এটা খরচ, বাকি যেটা হবে সেটা আমাদের লাভ হবে। এক্স্যাক্টলি, কারণ আপনার তো এটা খরচ, আপনি
1,00,000 টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, আপনার জন্য 10% আপনাকে ব্যাংকে দিতেই হবে, এটা কস্ট আপনার জন্য। তার মানে আপনার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে ইট মাইট বি 10%। যদি এমন হয় আপনি ওই রিটার্ন ওই প্রজেক্টে ইনভেস্ট করে 12% পেলেন, তাহলে আপনার জন্য স্যাটিসফ্যাক্টরি, মানে এক্সিলেন্ট। আর যদি আপনি রিটার্ন ইনভেস্ট করে যেমন এই প্রজেক্ট থেকে 15% পেয়েছেন, দ্যাট ইজ গুড, মানে আপনার তো 10% খরচ আর ধরেন আপনার 15% পেয়ে গেলেন। আবার ব্যাংকের লোন হচ্ছে 15%, মানে আপনাকে রিকোয়ার্ড রিটার্নের 15% পেতেই হবে আসলে। রিটার্ন যদি না পান তাহলে এই প্রজেক্টে আসলে ইনভেস্ট করে কোনো লাভ নাই। ঠিক আছে, আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন? রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কি? এটাকে বলা হয় কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে একটা নোট দেয়া আছে দেখেন, ROI is useful for comparing division but may discourage investment that initially reduce ROI। এটা কিন্তু একটা ক্রুশিয়াল পয়েন্ট। কেন? কারণ হচ্ছে আপনি যখন ROI তো আপনাকে দিচ্ছে পার্সেন্টেজ, তাই না? যে পার্সেন্টেজে আপনাকে পারফরমেন্সটা মেজার করতেছে। তো যে ম্যানেজার আছে সে যদি দেখে ROI কে আপনার এখানে 14% রেজাল্ট আসে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 15%, আপনার রেজাল্ট আসলো 14%, আর ওই ম্যানেজার কিন্তু কখনোই এই প্রজেক্টটা নিবে না। সে বলবে আমার এটা বিলো 4, আমি এটা নিব না। কারণ আমার ওভারঅল পারফরমেন্সকে, আপনি যদি ধরেন এভারেজ দুইটা প্রজেক্টের চিন্তা করেন, 15 আর 14, 29%, আপনি যদি সেটাকে এভারেজ করেন 14.5% হয়ে যাবে। মানে ম্যানেজারের ওভারঅল পারফরমেন্সটা কমে যাবে 5%, 0.5% কমে যাবে। ম্যানেজমেন্ট কখনোই চাবে না জিনিসটা করার জন্য। ঠিক আছে, তো এত যদি এটা থাকে তাহলে এক্সপ্লেনেশনটা আমি পরে দিয়ে দিচ্ছি। দেখেন, ওই যে প্রবলেমটা আছে, নিচে নোট দেয়া আছে যে যখন আপনি ডিভিশনে কম্পেয়ার করবেন তখন এটা ডিসকারেজ করবে, যখন ROI রিডিউস করে ফেলবে। এর সলিউশন হিসেবে আসছে RI। আসলেই আপনি ওই প্রজেক্টে ইনভেস্ট করবেন কিনা। ঠিক আছে, RI এর কনসেপ্টে বা ফর্মুলাটা হচ্ছে কন্ট্রোলেবল প্রফিট মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড মাল্টিপ্লাইড বাই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। ঠিক আছে, আপনি যদি যত টাকা ইনভেস্ট করছেন সেখান থেকে রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা আপনি মাল্টিপ্লাই করেন, যে অ্যামাউন্ট সেখান থেকে প্রফিট থেকে যদি মাইনাস করার পর যদি কোনো টাকা থাকে, মানে প্লাস থাকে, তাহলে RI প্লাস, এবং আপনি তখন সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেন। আর যে নেগেটিভ হয় তাহলে আপনি এটা বাদ দিয়ে দিন। ঠিক আছে, কনসেপ্টটা হচ্ছে এটা। তো দেখেন, সেম প্রজেক্ট, 1,80,000 প্রফিট, ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 1,200,000, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 15%। তাহলে ক্যালকুলেশন করে দেখলাম RI হচ্ছে ওই যে 1,80,000 মাইনাস হচ্ছে 1,200,000 মাল্টিপ্লাই বাই 15%, সো রেজাল্ট ইজ 0। ইন্টারপ্রিটেশন হচ্ছে যদি পজিটিভ হয় তাহলে ভ্যালু ক্রিয়েট করবে, যদি 0 হয় মিটিং মিনিমাম রিকোয়ারমেন্ট এক্স্যাক্টলি, মানে আমার মিনিমাম ছিল, যেমন এক্সাম্পল দিয়েছিলাম ব্যাংক থেকে লোন নিয়েছেন 10%, তো 10 টাকা আপনার যদি আসে, তার মানে হচ্ছে আপনার ব্যাংকে দিতে হবে 10 টাকা, আপনি প্রজেক্ট থেকে আসছে 10 টাকা, তার মানে হচ্ছে মিটিং দ্য রিকোয়ারমেন্ট, 10 টাকা অ্যাটলিস্ট তো আপনার আসছে, লস তো হয় নাই। আর নেগেটিভ থাকলে আপনার ভ্যালুকে আপনার ডিস্ট্রয় করে ফেলবে। যেমন হচ্ছে আপনি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন 100 টাকার, আপনি 10 টাকা হচ্ছে 10% হচ্ছে কি আপনার জন্য কস্ট অফ ক্যাপিটাল, 10 টাকা হচ্ছে আপনার খরচ, আপনি ইনভেস্ট করে আপনি শেয়ার থেকে পেলেন 9 টাকা, তার মানে 1 টাকা অলরেডি গন। সো এই ধরনের প্রজেক্টে আপনি ইনভেস্ট করতে পারবেন। ঠিক আছে, সো স্যার, RI, জি মানে আমার যদি প্রফিট যদি 0 হয়, ওই ক্ষেত্রে কি আমার ইনভেস্টমেন্টে পুনরায় যাওয়ার উচিত হবে? কারণ এই যে আমি এখানে ইনভেস্ট করছি, এখানে আমার সময় গেছে, আমার অনেকগুলো বিষয় ইনভলভ হয়েছে, এই যে আপনার প্রফিট তো হলো না, ওই ক্ষেত্রে কি আমার এই ইনভেস্টমেন্টে পুনরায় আমি আবার ওইখানে ইনভেস্ট করা উচিত হবে? আপনার এই ক্ষেত্রে ইনভেস্টমেন্টে উচিতের ক্ষেত্রে এখানে কিছু বলে নাই, বলছে যে আপনি 0 হলে তো আপনার লাভই নাই, কোনো বেনিফিট নাই, আপনি কেন ইনভেস্ট করবেন লজিক্যালি, তাই না? আপনার কোশ্চেনটা কিন্তু ভ্যালিড যে আপনি যেটা 0 হচ্ছে এখানে কোনো আপনারই হবে না, কিন্তু ম্যানেজমেন্ট ধরেন এমনও হতে পারে যে তার এই ইনভেস্টমেন্ট করে যদিও প্রফিট হচ্ছে না বাট সোশ্যাল বেনিফিট হচ্ছে। ফর এক্সাম্পল, আপনি আমার একটা সোশ্যাল প্রজেক্টে আছেন যেখান থেকে আপনি কোনো বেনিফিট পাবেন না বাট সোশ্যালি এটা বেনিফিটেড হবে। এমন প্রজেক্টে যদি হয় 0 রিটার্ন রেসিডুয়াল ইনকাম হলেও সেখানে ইনভেস্ট করা উচিত। এই কথাই বলছি যে মিটিং মিনিমাম রিকোয়ারমেন্ট এক্স্যাক্টলি, এটা নিয়ে কোনো সমস্যা নাই, আপনার ভ্যালুকে ডিক্রিজ করবে না। ঠিক আছে, সে ইনভেস্ট করতে পারেন, স্যার, বাট আবার এমনও তো হইতে পারে স্যার, জি একটু বলি স্যার। জি জি প্লিজ।
স্যার এমনও তো হইতে পারে যে মানে আমি যে এই প্রজেক্টটা নিচ্ছি যেখানে জিরো আসতেছে, বাট এইটার উপর ডিপেন্ড করে আমার পরবর্তীতে বড় কোনো কিছু আসতে পারে। মানে বেসিক ক্রাইটেরিয়া এটা করলে আমি পরবর্তীতে ওইটা পাবো। দ্যাট উইল বি ওয়ান্ডারফুল অ্যান্সার। মানে এইটা কিন্তু একটা ভালো পয়েন্ট উনি বলছে যে আমার তো এটা মিনিমাম রিকোয়ারমেন্ট, আমার তো ভ্যালু ডিস্ট্রয় হচ্ছে না, রাইট? যেটাতে আমার কি এই যে প্রজেক্টে নিয়ে কি আমার ভ্যালু ডিস্ট্রয় হচ্ছে? না, ভ্যালু ডিস্ট্রয় হচ্ছে না স্যার। তার মানে হচ্ছে আপনার তো লজিকটা কাজে লাগতে পারে যে আমি এই প্রজেক্টটা নিয়েছি বিকজ অফ আমি এই প্রজেক্টটা করলে আমি আরেকটা প্রজেক্ট পাবো যেটা প্রফিটেবল হবে। দ্যাট মাইট বি দ্য গুড লজিক। তার মানে স্যার আমার যদি এটার ফিউচার যদি এখানে প্রফিটেবল কোনো ইস্যু থাকে, জি, সেই ক্ষেত্রে আমি এটা কনসিডার করব। করতে পারি। অথবা যদি কোনো সোশ্যাল বেনিফিটও থাকে, ধরেন আপনি এক কিছু প্রজেক্ট থাকে না অর্গানাইজেশনের যেগুলো সোশ্যাল বেনিফিটের জন্য করা হয়, ওখানে প্রফিট থাকে না কিন্তু হচ্ছে অ্যাটলিস্ট ব্রেক ইভেনটা থাকে, ম্যানেজমেন্ট এটা কন্টিনিউ করে, কারণ সোশ্যালি তো বেনিফিটেড হয় কিছু প্রজেক্টের কারণে। তো এই জন্য এটাও হতে পারে, ঠিক আছে। বাট দেখতে হবে নেগেটিভ হয়ে গেলে প্রবলেম আছে, তখন কোম্পানি চায় না আসলে এগুলো নেগেটিভ হলে এটা সাস্টেইন করানোর জন্য, এই আর কি। তাহলে কি বলছে এখানে দেখেন তো, RI promote better investment decision as it considers the absolute টাকা ভ্যালু অ্যাডেড। ঠিক আছে, মানে টাকা যদি ভ্যালু অ্যাড করতে পারে তাহলে আপনার জন্য প্রফিটেবল, পার্সেন্টেজ দিয়ে আপনি কখনো ইভালুয়েট করতে পারবেন। ঠিক আছে, এটাই বলতেছে। এবার দেখেন দুইটা কম্পারিজন করলে আপনি কিন্তু একটা ডিসিশন চলে আসতে পারবেন। আচ্ছা, কম্পারিজনের আগে আমরা একটু ক্যাপিটাল এমপ্লয়েড সম্পর্কে জেনে নিই, ক্যাপিটাল এমপ্লয়েডটা কি এবং কিভাবে ইউজ করব। হ্যাঁ, আর ডিসিশন নিড টু বি টেকেন অন হুইচ ক্যাপিটাল এমপ্লয়েড কি কি, যেমন হচ্ছে অ্যাসেট, লিজ অ্যাসেট, শেয়ার অ্যাসেট, এগুলো যাই হোক। Centrally controlled assets are excluded because the capital investment center manager cannot control বা exercise control over their uses. মানে ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট, আমি কোন ইনভেস্টমেন্ট গুলো দিব এটার কথা বলা হচ্ছে, যে আমি যেসব অ্যাসেট গুলোর উপর আমার কন্ট্রোল আছে, নন কারেন্ট অ্যাসেট গুলো, আমি সেগুলোই কনসিডার করবো। ঠিক আছে, যেগুলোর মতো আমার মানে আপনার কন্ট্রোল নেই, বা আপনার শেয়ার সার্ভিস, যে মনে আছে কিনা যে ওই শেয়ার আপনার অ্যাসেট গুলো আছে ওইগুলো আমরা নিব না, বা আইডেল অ্যাসেট গুলো নিব না আমার ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে। আর ক্যাপিটাল এমপ্লয়েডের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আপনি ওপেনিং ক্যাপিটাল এমপ্লয়েডও নিতে পারেন অথবা অ্যাভারেজও নিতে পারেন। ঠিক আছে, এটার একটা ব্রেকডাউন এখানে ম্যাথ দেওয়া আছে যে আপনি আসলে ক্যাপিটাল এমপ্লয়েডের মাধ্যমে কিন্তু ম্যানেজার চাইলে সে তার ডেটা ম্যানিপুলেট করতে পারে। ঠিক আছে, কি এটা সেটা একটু দেখে নিয়ে আমরা। বলা হচ্ছে an asset cost 1 lakh British pound has a life of 4 years. Its fair value is 0. The asset generate cash flow of 34,000 British pound এবং প্রত্যেক লাইন depreciation is used. এখন ROI ক্যালকুলেট করার সময় বলা হচ্ছে নাম্বার 1, ক্যালকুলেট অ্যানুয়াল ROI ইউজিং ওপেনিং ক্যারিং অ্যামাউন্ট, মানে হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েডটা ওপেনিং ব্যালেন্স ইউজ করতে বলবে। নাম্বার 2, ক্যালকুলেট অ্যানুয়াল ROI ইউজিং হিস্ট্রিক্যাল কস্ট। এই যে দুইটার যে আপনার ইউজেস আছে তার উপর বেস করে কিন্তু ম্যানেজমেন্টের পারফরম্যান্স চেঞ্জ করে। দেখেন কিভাবে হচ্ছে এটা। যদি আপনি প্রথমটা নেন ওপেনিং আপনার হচ্ছে ক্যারিং অ্যামাউন্ট যদি আপনি নেন, তাহলে আপনার কি হচ্ছে, ডেপ্রিসিয়েশন হচ্ছে প্রতি বছর 25,000 করে হচ্ছে। প্রথম বছরে হচ্ছে আমার 1 লাখ, তার পরবর্তীতে বছরে হচ্ছে 75, 50, 25 এমন করে কমতে থাকবে আস্তে আস্তে করে। তো আমার তখন পারফরমেন্সটা বেটার হয়। আর হিস্ট্রিক্যাল কস্ট হলে কি হয় দেখেন, আমি যদি রিডিউসিং ব্যালেন্সে নেই, দেখেন কি হচ্ছে, 35 minus 25, 35 হচ্ছে আমার প্রফিট, 25 হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন কস্ট। আমার প্রথম বছরে আমার ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে, আমার ভ্যালু আসলে কত, বা আমার ROI যদি হয় আপনি চিন্তা করেন তাহলে হবে 9%। এবং যখনই আমার অ্যাসেটের ভ্যালু কমতেছে তখন কিন্তু আমার ROI বাড়ছে। আমার মনে হচ্ছে আমি ভালো রিটার্ন পাচ্ছি, বাট আপনি যদি নোটিস করেন আপনার কিন্তু 5 to 4 4 বছরে your cash flow is same but still ROI is showing good positive trend। তার মানে ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু একটা মেজর পার্ট ROI ক্যালকুলেশনের সময়। ঠিক আছে, এটা মনে রাখবেন। আর যদি দেখেন আপনি ROI ইউজ করছে হিস্ট্রিক্যাল মেথডে, তাহলে কিন্তু জাস্ট অনলি 9%, প্রতি বছরই 9%ই হবে। মানে আপনার কিন্তু পারফরমেন্স ইনক্রিজ করে নাই, জাস্ট ম্যানেজমেন্ট টেকনিক্যাল ইউজ অফ ওপেনিং ব্যালেন্স অফ
capital employed, the ROI of the year 1 through year 4 has significantly changed. In year 1 it is 9%, but in year 4 it is 36%. ম্যানেজার কিন্তু সে চাইবে এই অ্যাসেটটাকে বেশি বেশি ধরে রাখার জন্য, কারণ যত বেশি ধরে রাখবেন তার পারফরমেন্স বেশি দেখাবেন, বাট অ্যাকচুয়ালি কিন্তু তার পারফরমেন্স বেশি না, অনলি 9%। এটাই বোঝাতে চাচ্ছে যে ক্যাপিটাল এমপ্লয়েড ইউজেসটা ভেরি ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমরা এবার একটু কম্পারিজনটা দিই। এটা কি আপনাদের বুঝতে পেরেছেন না কনফিউশন আছে ক্যাপিটাল এমপ্লয়েড এর এই যে ম্যাপটা নিয়ে? স্যার এটা নিয়ে একটু কনফিউশন এখনো ক্লিয়ার হয় না। সেটা হচ্ছে প্রথম বছর আমার 9% ক্যাপিটাল ইন্টারেস্ট দিতে হচ্ছে, চতুর্থ বছরে তো আমার 36% ক্যাপিটাল ইন্টারেস্ট নাকি স্যার? না, ক্যাপিটাল ইন্টারেস্ট না, এটাকে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই 100 হচ্ছে মানে 1 লাখ হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট, বুঝতে পারছেন? আর আপনার প্রফিট হচ্ছে ক্যাশ ফ্লো মাইনাস হচ্ছে ওই যে ডেপ্রিসিয়েশন যেটা দিচ্ছেন, এটা হচ্ছে আপনার ধরেন রিটার্ন বা প্রফিট যাই বলেন আপনি। এখন কনসেপ্টটা হচ্ছে আপনি ওপেনিং ব্যালেন্স ইউজ করবেন নাকি হিস্ট্রিক্যাল মেথড ইউজ করবেন, এইটা হচ্ছে কি আপনাকে এখানে ম্যাথে বোঝাতে চাইছে। যে আপনি যদি আপনার প্রফিট কিন্তু দেখেন প্রতি বছরই সেম 34 - 25, 34 - 25, 34 - 25, এমন করে 1 to 4 সেম লেভেল অফ প্রফিট অ্যাচিভ করছে বা আর্ন করছে ম্যানেজমেন্ট, রাইট? এতটুকু ক্লিয়ার? সেম লেভেল অফ প্রফিট আর্ন করছে জি স্যার। ম্যানেজমেন্ট। কিন্তু আপনি যখন ক্যাপিটাল এমপ্লয়েডটা দেখেন যেটা দিয়ে ডিভাইড করা হচ্ছে, এটা কিন্তু আছে 100 থেকে 75 কেন হলো? কারণ ওই যে 4 বছরে ক্যাপিটালটা হয়ে যাবে, একটা মেশিনারি কিনছিলেন যেটা আপনি 4 বছরে আপনি ডেপ্রিসিয়েট করবেন, তার মানে প্রথম বছরে 25% আপনার হলো, মানে 25 টাকা হলো। তো প্রথম বছরে 100 টাকা হলো, দ্বিতীয় বছরে যেটা 75 টাকা হয়ে গেল, তৃতীয় বছরে এটা 50 টাকা হয়ে গেল। তাহলে যখন 75 টাকা হলো, আর্নিং লেভেল তো সেম, কিন্তু আপনার ক্যাপিটাল এমপ্লয়েড হয়ে গেল কত? 75 কমে গেল। দেখাচ্ছে আপনি আরওআই হচ্ছে 12% বেড়ে গেছে, যদিও রিটার্ন আর সেম, বাট আপনাকে দেখাচ্ছে যে পার্সেন্টেজ এটা বেশি দেখাচ্ছে। আবার যখন 3 নাম্বার বছরে আসতেছেন, আপনার কিন্তু রিটার্ন সেম, আপনি ক্যাশ ফ্লো সেম 34, সেখান থেকে আপনি মাইনাস করলেন 25, এটা কিন্তু সেম, কিন্তু ডিউ টু রিডাকশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড পারফরমেন্স ইজ শোয়িং হাই। এটাই বোঝাতে চাচ্ছে যে আপনি যখন ম্যানেজমেন্টের তার মেজারমেন্ট টুল চেক করবেন, তখন দেখবেন যে সে ক্যাপিটাল এমপ্লয়েড কোনটা ইউজ করতেছে। কারণ প্রফিট মানে পারফরমেন্স ভালো দেখা মানে এই না যে সে অ্যাকচুয়ালি পারফরমেন্স ভালো করতেছে, কারণ সে এই টুল ইউজ করার মাধ্যমে কিন্তু সে দেখাতে পারে যে তার পারফরমেন্স অনেক ভালো। ঠিক আছে, দেখেন এই যে আরওআই ইউজিং হিস্ট্রিক্যাল কস্ট, যেটা 2 নাম্বার পয়েন্টে ছিল, ক্যালকুলেট আরওআই ইউজিং হিস্ট্রিক্যাল কস্ট। হিস্ট্রিক্যাল কস্ট কত? 1 লাখ। আর তার প্রফিট হচ্ছে কত? ক্যাশ ফ্লো 35 মাইনাস এই যে 1 লাখকে 4 দিয়ে ভাগ করলে হয় 25,000 টাকা পার ইয়ার, তার জন্য ডেপ্রিসিয়েশন, সেটা মাইনাস করলে প্রফিট অ্যারাইজ করে। তো এই প্রফিট কি আপনার কত হয় তাহলে? 9 ডিভাইডেড বাই 100, মানে হচ্ছে 100 হচ্ছে এই যে এইটা ক্যাপিটাল এমপ্লয়েড কস্ট। তাহলে 9% অ্যাকচুয়ালি তার হচ্ছে পারফরমেন্স রেজাল্ট, আরওআই। ঠিক আছে, যেটা জাস্ট একটু ওপেনিং ব্যালেন্স চেঞ্জ করার কারণে তার রেজাল্ট ভালো হয়ে গেছে। দেখেন 9 থেকে 12, 12 থেকে 18, 18 থেকে 36। তার মানে এইটা যদি এরকম হয়, তাহলে দেখেন লেখা আছে এখানে ROI improve despite constant annual profit. Annual profit same, কিন্তু ROI improve করেছে। Consequently, divisional manager may hold asset for too long. তার মানে কিন্তু divisional manager চাইবে কি এই অ্যাসেটটাকে আরো বেশি বেশি ধরে রাখার জন্য, যে 25 পরে 4 বছর পরে আর ডেপ্রিসিয়েট করবে না। ঠিক আছে, না করলে কি হবে? অথবা 5 টাকা ডেপ্রিসিয়েট করলো, 20 টাকা দেখালো, তাহলে প্রফিট লেভেল তো সেম, তাহলে এই 36% মাইট বি 40% হয়ে যেতে পারে বা 45% হয়ে যেতে পারে। ঠিক আছে, ঠিক ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। বুঝেছেন না এখনো বুঝেননি? কোশ্চেন করতে পারেন। ঠিক আছে স্যার, বুঝছি। ওকে, আচ্ছা এখানে দেখেন আরওআই ভার্সেস আরআই এর কম্পারিজনটা আমরা দেখবো, আর হচ্ছে গোল কনফিডেন্স প্রিন্সিপাল সেটা আমরা চেক করব। আমরা দুইটা মেথড থেকে দেখছি যে আরওআই বলতে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইন পার্সেন্টেজে বোঝায়, আর আরআই ক্ষেত্রে হচ্ছে আমার ইন অ্যাবসলিউট নাম্বারে বোঝায়। ঠিক আছে, দেখেন ইনভেস্টমেন্ট ডিসিশনটা আমরা একটু দেখি কেসটা।
লেফট সাইডে আছে কারেন্ট সিচুয়েশন, তার ডিভিশনাল প্রফিট হচ্ছে 1,80,000, ডিভিশনাল ক্যাপিটাল হচ্ছে 1200,000, আর রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে 15%। সে যখন আরওআই বের করলো তখন এই প্রজেক্ট বাদেই তার ছিল 15% অ্যাজ বিফোর। ঠিক আছে, এখন নতুন একটা প্রজেক্ট তাকে দেওয়া হলো ম্যানেজারকে, সেখানে কস্ট হচ্ছে 2 লাখ টাকা, আর প্রতি বছর সে 32,000 টাকা করে এডিশনাল প্রফিট পাবে। যদি সে 2 লাখ টাকা খরচ করে তাহলে প্রতি বছর সে 32,000 টাকা করে তার প্রফিট আসবে। এখন তার রেকর্ড রেট অফ রিটার্ন কিন্তু 15%। ঠিক আছে, সো উইদাউট প্রজেক্ট 15%। এবার উইথ প্রজেক্টে কত আসবে? নিউ প্রফিট 1,80,000 প্লাস হচ্ছে 32,000, তো 2,12,000 টাকা। নিউ ক্যাপিটাল ইনভেস্টেড অথবা ক্যাপিটাল এমপ্লয় 1200 প্লাস হচ্ছে আরো 200 মানে 1400। ঠিক আছে, সো নিউ আরওআই হচ্ছে প্রফিট ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয় মাল্টিপ্লাই 100, সো আসলে কত? 15.14%, মানে হচ্ছে প্রজেক্ট বাদে ছিল 15% আর প্রজেক্ট সহ হয়ে গেছে 15.14%। তাহলে অবশ্যই এই স্মল ইনক্রিজ আপনার হয়েছে। আমাদের ক্রাইটেরিয়াতে কি ছিল মনে আছে? যে যদি এটা অ্যাবাভ হয় এক্সিলেন্ট, আমি কন্টিনিউ ইউজ করব, আর যদি এটা ইকুয়াল হয় স্যাটিসফ্যাক্টরি মেনটেন করব, বিলো হলেই করব। সো আমরা এখানে কিন্তু দেখেন বেড়েছে, মানে আমি হচ্ছে এটাকে নিতেই পারি প্রজেক্টটাকে, কিন্তু নোটে কি বলা আছে দেখেন, স্মল ইনক্রিজ ইন আরওআই ম্যানেজার মাইট রিজেক্ট টু অ্যাভয়েড রিস্কস। এমন হতে পারে স্মল ইনক্রিজ হচ্ছে এবং সেটা আমার ওভারঅল প্রফিটকে বাড়াচ্ছে, বাট ম্যানেজার চিন্তা করতে পারে এই প্রজেক্টটা যদি নেই, যদি আমার সেই এক্সপেক্টেড প্রফিট, যেটা এক্সপেক্টেড প্রফিট অ্যাকচুয়াল প্রফিট না, মানে এটা কি হতে পারে, কমও হতে পারে। কত টাকা কম সেটা চিন্তা করতেছি না, পার্সেন্টেজ চিন্তা করতেছি। তো যখন এরকম হয় তখন এমন হতে পারে ম্যানেজার এই ভয়ে সেই এই প্রজেক্টটা বাদও দিয়ে দিতে পারে, ইভেন দো ইট ইজ মানে অ্যাবাভ মাই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তাহলে আমি এই অ্যানালাইসিসটা আর আই এর মাধ্যমে করতে পারি, রেসিডুয়াল ইনকামের মাধ্যমে। তাহলে আমি অ্যাকচুয়ালি একটা পিকচারটা পাবো যে অ্যাকচুয়ালি আমার এই প্রজেক্টটা নেওয়া উচিত না নেওয়া উচিত না। উইদাউট প্রজেক্টে আরআই ছিল 0, যেটা আমরা অলরেডি ক্যালকুলেট করে আসছি। এই আরআই হচ্ছে 0, নিউ প্রজেক্ট নিলাম আমরা 2 লাখ টাকা আর প্রফিট হচ্ছে 32,000 টাকা। আমরা দেখছি আরআই হচ্ছে 2,12,000 প্রফিট মাইনাস 14,000, 14 লাখ মাল্টিপ্লাই 15%, 2,10,000. So the resulting amount of RI is 2,000. That means হচ্ছে এই প্রজেক্টটা RI 2,000 মানে হচ্ছে আমাকে এটা পজিটিভ ভ্যালু অ্যাড করতেছে। তো পজিটিভ RI means add value should be accepted. এখন আপনি টাকা দেখে কিন্তু ইজিলি এটা অ্যাকসেপ্ট করে ফেলবেন, কিন্তু আরওআই এর মাধ্যমে জাস্ট যখন পার্সেন্টেজ দেখতেছেন ম্যানেজমেন্ট বলছে অনলি 14% বেড়েছে, এই প্রজেক্ট না নিলেও হবে। দ্যাট মিনস আপনি যখন ডিসিশন নিয়ে চিন্তা করবেন তখন কিন্তু আরওআই থেকে আরআই মোর গোল কনগ্রুয়েন্ট দিচ্ছে অথবা মোর ডিসিশন মেকিং এ হেল্প করতেছে এবং আপনাকে প্রফিটেবিলিটি বেশি দেখাচ্ছে। স্যার আরআই অ্যানালাইসিস করে আপনি অ্যাকচুয়াল ফিগারটা পাচ্ছেন, মানে অ্যাকচুয়াল ফিগারটা বলতে কি বোঝাচ্ছেন? মানে প্রফিটের আমার বাড়তি যেটা প্রফিট হচ্ছে, মানে আমার 15% এর উপরে তো উপরে আমার যে যেটা বাড়তি আমার প্রফিট হচ্ছে সেটা জি পাচ্ছি, কিন্তু এমনও তো হতে পারে মানে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি কিন্তু পেলেন জাস্ট 14.12%, মানে 14%। এখন এটা তো কিন্তু সামান্য বেড়েছে না, বাট ইটস দ্য পজিটিভ, মানে আপনাকে নেওয়া উচিত। জি স্যার। এখন ম্যানেজমেন্ট এমনও চিন্তা করতে পারে, মানে দেখেন এখানে পার্সপেক্টিভটা কি, ম্যানেজমেন্ট কিন্তু এটা অ্যান্টিসিপেটেড প্রফিট বা এক্সপেক্টেড প্রফিট বলা হচ্ছে। এমনও হতে পারে 32 থেকে যদি আপনার এটা সামহাউ 28,000 হয়ে যায় তাহলে কি আপনি নেবেন প্রজেক্টটা? নেবেন না। ম্যানেজমেন্ট এই ভয়ে আসলে কত টাকা দিচ্ছে সে কিন্তু দেখেও নাই কত টাকা এখানে আসলে আসবে, সে পার্সেন্টেজ চিন্তা করতেছে, তার তো পারফরমেন্স মেজার হচ্ছে 15%, এর নিচে নামানো যাবে। সো এই জন্য কি হতে পারে যে ম্যানেজমেন্ট মাইট রিজেক্ট দ্য প্রজেক্ট বিকজ অফ ইট ইজ মানে ইনসিগনিফিকেন্ট ইনক্রিজ অফ আরওআই। কিন্তু যখন আপনি আরআই এর মাধ্যমে ডিসিশনটা নেবেন দেখবেন যে আপনার ডলার চলে আসছে 2,000, মানে হ্যাঁ
এটা তো ভালো, আমার $2000 এখানে ভ্যালু অ্যাড করতেছে, সো আই ক্যান টেক ডিসিশন বেসড অন আরআই। এই জন্য বলতেছি যখন আপনি ডিসিশন মেকিং করবেন, অবশ্যই তাদেরকে আপনি ফোকাস যদি বেশি করেন, তাহলে আপনি মূল প্রফিটেবল হবেন, অর্গানাইজেশনটা মূল গোল কনগ্রুয়েন্ট হবে তার অবজেক্টিভ, বেটার দেন আরওয়াই। এটাই বলে দেবো হচ্ছে দুইটা টুল কিন্তু সেম, বুঝছেন? কিন্তু আপনি দুইটা টুলের মধ্যে যদি বলেন কোনটা ভালো, তাহলে আপনি অবশ্যই আরআই কে প্রাধান্য দিবেন, এটাই বলা হচ্ছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। নাকি জি এখনো স্যার। কনফিউশন আছে এখনো দুইটার না না মধ্যে? তার মানে হচ্ছে আমরা যদি এরকম প্রজেক্ট পাই, দুইটা আমাকে দেয়া হয়, কোনটা আপনি নিবেন, কোনটা গোল কনগ্রুয়েন্ট, আপনি কি বলবেন? এই প্রজেক্টের স্যার মাধ্যমে নিউ প্রজেক্টটা তো হচ্ছে মানে আমি যদি হচ্ছে আরওআই করি মানে ওল্ড প্রজেক্টটা বাদ দিই নিউ প্রজেক্টে শুধু, তাহলে তো হ্যাঁ 16% দেখাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ তাহলে অত- ওল্ড প্রজেক্টে তো আমার কিছুই আসতেছে না, কিন্তু বরং নিউ প্রজেক্টে আরওআই আমার 16% আসতেছে হ্যাঁ একই টাকা ইনভেস্ট করে। মানে ওল্ড প্রজেক্টে কত 12 লাখ। 12 লাখ টাকা ইউজ করে, রাইট। হ্যাঁ, আর কিন্তু এখানে 2 লাখ টাকা ইনভেস্ট করে। হ্যাঁ, কিন্তু যে প্রবলেমটা হয় আরওআই তে, ম্যানেজাররা সবসময় চিন্তা করে যে আমার ওভারঅল পোর্টফোলিও কত, মানে আপনার সেপারেটলি এটাই দেখে না। মানে আরওআই এর প্রবলেমটা হচ্ছে আপনি তো মানে ভ্যালু দেখতেছি না, এই জন্য আমার কাছে মানে পার্সেন্টেজে দেখে অনেক সময় এই যে প্রজেক্ট আপনি বলেন 16% আমার রেট, আমি এটা না দেখে আমি যখন ওভারঅল দেখবো তখন দেখবো অনলি মাত্র 15.14% বাড়ছে। বাট আপনি যেমন বললেন যে 16% বেড়ে গেছে আমার এখানে, এটা কিন্তু ম্যানেজমেন্ট তখন আরওআই অ্যানালিসিস সময় দেখেন, কারণ সে ওভারঅলটা দেখে। কিন্তু যদি আরআইটা দেখে সে কিন্তু সেটা পেয়ে যাবে, যেমন 2000 টাকা বেড়েছে, আবার আপনি ইন্ডিভিজুয়াল চিন্তা করে 16% বেড়েছে, প্রজেক্টটা নেওয়াই উচিত ম্যানেজমেন্ট। সেই জন্য বলতেছে সামটাইমস ম্যানেজমেন্ট কি করে ওভারঅল প্রজেক্টকে দেখতে যে তখন এই যে ইম্পর্টেন্ট যে ভালো প্রজেক্ট গুলো আছে সেগুলোকে মিসলিড করে, ওগুলো বাদ দিয়ে দেয় ম্যানেজমেন্ট। এই জন্য আরআই, ভুল করার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এই জন্য আরআই লিড টু গোল কনগ্রুয়েন্ট ডিসিশন মোর দেন আরওয়াই, এটা বলা হচ্ছে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল দেয়া আছে এখানে, এখন বলেন তো এটা রেজাল্ট কি হবে উইদাউট ইনভেস্টমেন্ট আর উইথ ইনভেস্টমেন্ট। আপনারা একটু ক্যালকুলেটর বের করে একটু করে আমাকে বলেন যে কোন আরওয়াই কত হবে উইথ এন্ড উইদাউট, আরআই কত হবে উইথ এন্ড উইদাউট। স্যার এখানে তো একটা আছে হচ্ছে নন কারেন্ট অ্যাসেট আর একটা ক্যাপিটাল। একটা হচ্ছে an investment center with capital employed of 5,70,000, আরেকটা ক্যাপিটাল কোথায়? আর একটা নন কারেন্ট অ্যাসেটে 50,000। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা একটা নতুন প্রজেক্টের জন্য প্রপোজ দেখেন লেখা আছে এখানে। এইটার উপর বেসিস করে আপনি উইদাউট ইনভেস্টমেন্ট হচ্ছে উপরেরটার জন্য, আর উইথ ইনভেস্টমেন্ট নতুন প্রজেক্টটা ইনভেস্ট অ্যাড করার ফলে আপনার রেজাল্টটা কি হয় আরআই আর আরওআই, এটা বের করুন। ঠিক আছে? আচ্ছা স্যার, বুঝতে পারছি। করেন।
কি পারা যাচ্ছে? জি স্যার, একটু টাইম লাগতেছে। আচ্ছা স্যার ঠিক পারা আছে, যাচ্ছে। পারা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে। জাস্ট আপনাদের হয়ে গেলে অ্যান্সার গুলো বলবেন, হ্যাঁ? আচ্ছা, হয়ে গেলে কি আমরা অ্যান্সারটা মিলাই? এখানে কিন্তু জি স্যার, আড়াইটা হয়েছে, আড়াইটা হচ্ছে না কেন জানি। আচ্ছা আচ্ছা, আমরা একটু করি আর ওয়াইটা। স্যার জি বলেন। বললো আরওআই স্যার আচ্ছা উইদাউট হ্যাঁ, ইনভেস্টমেন্ট স্যার এটা আরওআইটা 21%, ওকে। আর আর আরআইটা হচ্ছে 34,200। 34,200। 200, জি আচ্ছা, স্যার। উইথ ইনভেস্টমেন্ট? উইথ ইনভেস্টমেন্ট আরওআইটা 20.68%। হুম। আর স্যার হচ্ছে, একটু স্যার টাইম দিবেন। আচ্ছা আর জি স্যার, এটা সেম স্যার অ্যান্সার। আড়াইটা স্যার 35,200 স্যার। আচ্ছা আচ্ছা, এখন আপনাদের এই চারটা অ্যান্সারই হয়েছে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। দুজনে যেতে হয়েছে। এখন কেউ কি এমন আছেন যে বুঝতে পারেন না এইটা ম্যাথটা? যদি না বুঝে থাকেন কোশ্চেন করতে পারেন, ইট উইল বি এক্সপ্লেইন, আদারওয়াইজ আমরা ইয়েতে চলে যাই, কারণ আপনাদের হয়েছে, আপনারা বুঝে গেছেন, যারা বলেছেন। মনে হয়নি সবাই বুঝতে পেরেছেন। ওকে, সো হিয়ার ইজ দ্য অ্যান্সার। অ্যান্সারটা মিলিয়ে নেন, 21, গুড। অ্যান্ড 20.67, তো ওই তো 6-7% আর কি, দ্যাট ইজ ফাইন, হয়ে গেছে। অ্যান্ড প্রফিটের ক্ষেত্রে সেম, আর এর ক্ষেত্রে 34.2, কত, 34,200 অ্যান্ড 35,200, এটাও হয়ে গেছে, গুড। আচ্ছা, এখন হচ্ছে আমরা ব্যালেন্স স্কোর কার্ডটা করবো। আমরা এতক্ষণ শুধু ফাইন্যান্সিয়াল মেজারমেন্ট গুলোকে নিয়ে দেখতেছিলাম, আরআই, আরওয়াই, তারপরে হচ্ছে কি প্রফিটেবিলিটি মেজারমেন্ট দেখতেছিলাম। তো আমরা ব্যালেন্স স্কোর কার্ডটা আমরা একটু জেনে নিই, যেটা হচ্ছে নন ফাইন্যান্সিয়াল মেজারকে বেশি ফোকাস করে, এবং এটা চারটা পার্সপেক্টিভ আছে, সেটা আমরা শর্টলি আমরা জেনে নিব। ব্যালেন্স স্কোর কার্ড approaches an approach to the provision of information to the management to help strategic policy formation achievement, মানে এটা হচ্ছে কি মেইনলি ব্যালেন্স স্কোর কার্ড দিয়ে এটা ব্যালেন্স করে। কি ব্যালেন্স করে? এটা ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল দুইটাকেই ব্যালেন্স করে থাকে। জাস্ট মিনিট।
ভাই, আজকে আরো হবে স্যার কি লিভ নিয়ে গেছে? এই তো কেউ সিয়ারা কি তাকে একটু ফোন দেন সিয়ার নাই ক্লাস সিয়ার মেবি স্যারের ল্যাপটপের চার্জ হ্যাঁ। শেষ হয়ে গেছে, স্যার বোধহয় চার্জে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না ঠিক হয়েছে, হ্যাঁ চার্জ শেষ হয়ে গেছিল, আমি কানেক্ট করে নিয়েছি, জাস্ট ওয়েট। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ ওকে, ঠিক আছে, আমরা ব্যালেন্স স্কোর কার্ডে ছিলাম। আমার মানে ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছিল, সরি আসলে ইন্টারাপশনের জন্য। আপনারা স্টার্ট করি আবার। ব্যালেন্স স্কোর কার্ডটা কেন ব্যালেন্স বলা হয়, এটাকে দেখবেন যে ইট অ্যাড্রেস দি পারফরমেন্স অফ ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ এন্ড নন ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ, এবং এই দুটো এই দুইটা পার্সপেক্টিভকে ব্যালেন্স করার জন্য এটাকে বলা হয় ব্যালেন্স স্কোর কার্ড। আমরা এতক্ষণ যেসব পারফরমেন্স মেজারমেন্ট গুলো দেখেছিলাম সবগুলোই কিন্তু হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন নেচার। ফর এক্সাম্পল ROI, RI, দেন হচ্ছে যে কস্ট সেন্টার পারফরমেন্স লাইক কস্ট পার ইউনিট বলেন, কস্ট ভেরিয়েন্স বলেন, রেভিনিউ ভেরিয়েন্স বলেন, অল আর ইন দ্য পার্সপেক্টিভ অফ ফাইন্যান্স। বাট এই ব্যালেন্স স্কোর কার্ড অনলি দ্য ওয়ান পারফরমেন্স মেজার্ড, ওইটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল দুইটাকেই ব্যালেন্স করে থাকে। যেমন প্রফিটেবিলিটিকে কনসিডার করে, কাস্টমার স্যাটিসফ্যাকশনকে কনসিডার করে, ইন্টারনাল এফিসিয়েন্সিকে কনসিডার করে, অ্যান্ড লার্নিং এন্ড গ্রোথ কে কনসিডার করে। সো দেখেন এই চারটা ক্রাইটেরিয়ার উপর বেসিস করে এই ব্যালেন্স স্কোর কার্ডটা ডেভেলপ করা হয়েছে। দেখেন এখানে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর ফর দ্য বিজনেস ফ্রম দ্য ফোর পার্সপেক্টিভ। ওয়ান, ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ। আমরা আগে ফার্স্টে ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভটা দেখবো, সেটা কি, হাউ ডু উই ক্রিয়েট ভ্যালু ফর আওয়ার শেয়ার হোল্ডার। আমরা যখন ব্যালেন্স স্কোর কার্ড ইউজ করতেছি পারফরমেন্স মেজারমেন্টের জন্য, আমি এখন চিন্তা করবো যে অর্গানাইজেশন কিভাবে তার শেয়ার হোল্ডারের ভ্যালুটা ক্রিয়েট করতে পারে। এইভাবে করে আমি আমার পারফরমেন্স মেজারমেন্টটা সেট করব। যদি এরকম হয় প্রফিটেবিলিটি ইজ দ্য ইস্যুস ফর দ্য অর্গানাইজেশন, তাহলে কিন্তু লং টার্মে সে সাস্টেইন করবে না যদি ভ্যালু ক্রিয়েট না করতে পারে, ঠিক আছে, শেয়ার হোল্ডারকে। নাম্বার ওয়ান পার্সপেক্টিভ। নাম্বার টু হচ্ছে কাস্টমার পার্সপেক্টিভ। হোয়াট ডু নিউ অ্যান্ড এক্সিস্টিং কাস্টমার ভ্যালু ফ্রম আস, মানে আমাদের কাছ থেকে কোম্পানি চিন্তা করবে যে আমি যখন কাস্টমার পার্সপেক্টিভে চিন্তা করব, ধরেন একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে, কাস্টমার আসলে কিভাবে এটা ভ্যালু করতেছে, কাস্টমার কি পাচ্ছে আমার এই প্রোডাক্টের লঞ্চ থেকে, অথবা নিউ প্রোডাক্টের যখন ডেভেলপমেন্ট থেকে। তো এই পার্সপেক্টিভে চিন্তা করতে হয়, কারণ নট অনলি সবসময় যে ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভে চিন্তা করা যে আমি আমার রিটার্ন কত হবে, আমার হচ্ছে রেসিডুয়াল ইনকাম কত হবে, আমি কাস্টমার স্যাটিসফ্যাকশনটা, এখানে হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশনটাকে আমি ফোকাস করতেছি। আচ্ছা, ইনোভেশন এন্ড লার্নিং পার্সপেক্টিভ। ক্যান উই কন্টিনিউ টু ইমপ্রুভ এন্ড ক্রিয়েট ভ্যালু অ্যাজ এ অর্গানাইজেশন অ্যাজ এ হোল। আমি চিন্তা করব যে আমার এই অর্গানাইজেশন থেকে আমি কতটুকু ইনোভেশনের দিকে যাচ্ছি, আমি আমার লার্নিং পার্সপেক্টিভ ইউটিলাইজ করে আমি কিভাবে আমার অর্গানাইজেশনকে ডেভেলপ করব। সো এই জিনিসটাও এই স্কোর কার্ডের পারফরমেন্স মেজারমেন্টে কনসিডার করা হয়। শুধুমাত্র অর্গানাইজেশন পারফরমেন্স ভালো, প্রফিট বেশি করতেছে মানে এই না যে অর্গানাইজেশনটা খুবই ভালো, দেখতে হবে এটা কতটুকু ইনোভেটিভ অর্গানাইজেশন। আর ইন্টারনাল বিজনেস পার্সপেক্টিভ, অ্যাট হোয়াট মাস্ট উই এক্সেল, আমি কোন ইয়েতে এক্সেল আছি। ফর এক্সাম্পল আপনি দেখবেন যে কোয়ালিটি প্রোডাক্ট যেগুলো আছে, ফর এক্সাম্পল টয়োটার চিন্তা করেন যদি, সে কিন্তু তার আপনার কস্ট এফিসিয়েন্সি, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি এবং প্রোডাক্ট হচ্ছে সাস্টেইনেবিলিটিতে সে খুবই এক্সেল। তো একটা বিজনেসের ক্ষেত্রে কোথায় সে এক্সেল আছে, গুড অ্যাট, so that needs to be find out by the organizations. That will be the critical success factor which can be key critical tool for control over the competitor as well. তো এই চারটা ক্রাইটেরিয়া দিয়ে অর্গানাইজেশনের পারফরমেন্সকে মেজার করা হয়। ওয়ান ইজ ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ, কাস্টমার পার্সপেক্টিভ, ইনোভেশন এন্ড লার্নিং, অ্যান্ড দেন ইন্টারনাল বিজনেস পার্সপেক্টিভ। এগুলোর মাধ্যমে এগুলো করা হয়ে গেলে
অর্গানাইজেশন তখন কি করে যে আমি যদি এই 4টা পার্সপেক্টিভে আমি আমার অর্গানাইজেশনকে যদি ইমপ্রুভ করতে চাই অথবা আমি একটা প্লেসে পজিশন করতে চাই, আমরা স্ট্র্যাটেজিক বিজনেসে আমরা এটা শিখবো। যখন আমি এই 4টা ক্রাইটেরিয়াকে আমি এস্টাবলিশ করে আমি চাচ্ছি একটা পজিশন হোল্ড করার জন্য মার্কেটে, তখন আমি চিন্তা করবো যে আমার কি অথবা কোর কম্পিটেন্স কি আছে, রিসোর্স কি কি আছে, সেটা আমার আইডেন্টিফাই করতে হয়। কারণ কি এই যে দেখেন আপনি ইন্টারনাল পার্সপেক্টিভ এক্সেল কোথায় আছেন, আপনার গুড এট মানে একটা পার্টিকুলার প্রোডাক্ট লাইনের মাধ্যমে আপনি হচ্ছে আপনার ক্যাপাবিলিটি শো করতেছেন। এখন আপনার রিসোর্স দরকার, আপনাকে সেই রিসোর্সটা আছে কিনা সেটা আইডেন্টিফাই করা। দেন হচ্ছে আমি তখন এই বেসিসে কি পারফরমেন্স ইন্ডিকেটর গুলো সেট করতে পারি, ঠিক আছে, দ্যাট মাইট বি সেট টার্গেট আর মনিটরিং পারফরমেন্সের মাধ্যমে, ঠিক আছে, সেট করতে পারি। তার মাধ্যমে আমি আলটিমেটলি আমার অর্গানাইজেশন যে অ্যাচিভমেন্ট আছে অথবা অবজেক্টিভ আছে সেটাকে আমি অ্যাচিভ করব। আচ্ছা, তাহলে নন ফাইন্যান্সিয়াল মেজার গুলো কি হতে পারে? দেখেন বলতেছে যে নন ফাইন্যান্সিয়াল মেজার কুড বি হতে পারে নাম্বার অফ নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট অথবা রেট অফ এমপ্লয়ি টার্নওভার। কারণ যত বেশি টার্নওভার বেশি হবে তার অর্গানাইজেশন কি ভালো অবস্থায় থাকবে? টার্নওভারের রেট বেশি, অর্গানাইজেশন কি ভালো পারফরমেন্স হচ্ছে না খারাপ হচ্ছে? কি মনে হয় আপনাদের? স্যার ভালো পারফরমেন্স। ভালো স্যার। না, আমি আবার টার্নওভার কি বুঝতেছেন? আমি আবার বলি, রেট অফ এমপ্লয়ি টার্নওভার। যদি 2 নাম্বার পয়েন্টে আসেন, রেট অফ এমপ্লয়ি টার্নওভার যদি বেশি হয় তাহলে কি ভালো না খারাপ? স্যার জানি না রেট অফ এমপ্লয়ি টার্নওভার কিসের স্যার। উপর ভিত্তিতে? স্যার এমপ্লয়ি টার্নওভার হলে খারাপ আর কি। খারাপ আর কি? কেন খারাপ? স্যার বারবার এমপ্লয় যাওয়া আসা করে এখানে স্যার অনেক এই কাজে হ্যাম্পার হয়ে যায় না? এক্স্যাক্টলি, ইউ গট দ্য রাইট পয়েন্ট। আপনারা বুঝতে পারছেন ইস্যুটা? এমপ্লয়ি টার্নওভার যদি বেশি, আমরা তো সবসময় আরআই দিয়ে মেজার করতেছি। এখন ধরেন ওই অর্গানাইজেশনের অবস্থা খুবই খারাপ বিকজ অফ এমপ্লয়িটা থাকেই না, তাহলে কি সে এমপ্লয়িটাকে ভ্যালু অ্যাড করতে পারতেছে সোসাইটিতে? না, তাই না? না স্যার। টার্নওভার মানে হচ্ছে অর্গানাইজেশন এমপ্লয়ি থাকে না, বারবার আপনারই হচ্ছে, চেঞ্জ হচ্ছে। যদি এরকম হয়, আরেকটা পারফরমেন্স মেজার কাস্টমার প্রেজ অথবা কমপ্লাই যদি বেশি হয় তাহলে কি ভালো? না স্যার। কমপ্লাই যদি প্রেজ বেশি হয় তাহলে ভালো, তাই না? মানে লাউডেবল হলো, অর্গানাইজেশন পারফরমেন্স ভালো করতেছে সেই জন্য। এইগুলো হচ্ছে পারফরমেন্স মেজারমেন্ট। এটা হচ্ছে নন ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। আমরা যেটা করতে পারি, অর্গানাইজেশন 2টা ক্রাইটেরিয়া সেট করতে পারে ব্যালেন্সের জন্য। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, সে দেখবে আমার প্রফিটেবিলিটি কেমন। আরেকটা হচ্ছে এইখান থেকে কিছু মানে ক্রিটিক্যাল ইন্ডিকেটর নিতে পারে, যে এমপ্লয়ি পার্সপেক্টিভে টার্নওভার, কাস্টমার পার্সপেক্টিভে কাস্টমার প্রেজ অথবা কমপ্লেইন, ঠিক আছে। প্রোডাক্ট পার্সপেক্টিভে এমন হতে পারে যে নিউ প্রোডাক্ট কোনো ডেভেলপমেন্ট আসতেছে কিনা, ঠিক আছে। এগুলো হচ্ছে কিছু মেজার যার মাধ্যমে অর্গানাইজেশনকে টেস্ট করতে পারি যে তার পারফরমেন্স ভালো না খারাপ উইদিন দ্য ইন্ডাস্ট্রি। এটাই আর কি। ব্যালেন্স স্কোর কার্ড নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের? ব্যালেন্স স্কোর কার্ড নিয়ে কিন্তু কোশ্চেন থাকবে এক্সামে, ঠিক আছে। যেমনটা আরআই আমরা দেখেছি এখানে কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট এন্ড নন ফাইন্যান্সিয়াল মেজারের একটা গুড টুল। আপনাকে এমনও হতে পারে এখান থেকে বললো যে এগুলো হলে পারফরমেন্সকে মানে আমরা কি এই টুলের মাধ্যমে পারফরমেন্স ইভালুয়েট করতে পারবো কিনা, অথবা অর্গানাইজেশনে এই অপশন দিয়ে বললো যে এটা মানে আপনার কোন পারফরমেন্স মেজারমেন্ট টুল, তখন আপনাকে বলতে হবে যে এইগুলো হচ্ছে ব্যালেন্স স্কোর কার্ডের হচ্ছে টুল, নন ফাইন্যান্সিয়াল মেজার্স, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে বলে দেওয়া আছে ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভে আমরা এটা খুব ইজিলি আইডেন্টিফাইয়েবল। সার্ভাইভাল মানে ক্যাশ ফ্লো, গ্রোথ মিন্স রেভিনিউ সেলস, কস্ট রিডাকশন মিন্স ইউনিট কস্ট, অ্যাসেট ইউটিলাইজেশন মিন্স ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, রিস্ক মানে হচ্ছে অর্ডার বুক। কাস্টমার পার্সপেক্টিভ হচ্ছে টাইম, কোয়ালিটি, প্রাইস, স্যাটিসফ্যাকশন, এগুলো দিয়েও আমরা ক্রাইটেরিয়া সেট করতে পারি। ইনোভেশন এন্ড লার্নিং হচ্ছে রেট অফ এমপ্লয়ি টার্নওভার, লার্নিং, নাম্বার অফ ডেজ স্পেন্ট অন স্টাফ ট্রেনিং। ট্রেনিং যদি ঠিক মতো না থাকে আসলে লার্নিংও হয় না, ইনোভেশনও হবে, এটাই বলা হচ্ছে এখানে। আর ইন্টারনাল বিজনেস পার্সপেক্টিভে এক্সাম্পল কি হতে পারে, যে নাম্বার অথবা পার্সেন্টেজ অফ কোয়ালিটি কন্ট্রোল রিজেক্ট, অথবা অ্যাভারেজ সেট আপ টাইম। আমার সেট আপ টাইম যদি বেশি লাগে আমার কি প্রফিট হবে নাকি আমার লস হবে বলেন তো? এটা কিন্তু একটা টুল টু মেজার। লস হবে, কারণ কি? টাইম বেশি যাচ্ছে।
টাইম বেশি গেলে আপনার কস্ট ইনকার হবে, ইনকার হলে এটা আলটিমেটলি প্রফিটেবিলিটিকে ইম্প্যাক্ট করতেছে, যদিও আপনি কিন্তু প্রফিটেবিলিটি ধরতেছেনই না, বাট দিস ইজ দ্য ইন্ডিকেশন বেসড অন হুইচ ইউ ক্যান সে যে অর্গানাইজেশন তো লস হবে বিকজ অফ ওর তো সেট আপ টাইম ভালো না, মানে ইন্টারনাল প্রসেস ভালো না তার। ঠিক আছে, দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান অ্যাসেস দ্য অর্গানাইজেশন পারফরমেন্স। জি স্যার, এই পয়েন্ট গুলো হচ্ছে মেবি গার্মেন্টস মানে প্রোডাকশন যে ইগুলো আছে ম্যানুফ্যাকচারিং এর জন্য অ্যাপ্লিকেবল, রাইট রাইট, কাজ করে। রাইট রাইট। আচ্ছা, এইবার আসেন হচ্ছে বাজেট। আমরা স্ট্যান্ডার্ড কস্টিং এ আমরা পড়েছি না অ্যাকচুয়ালের সাথে হচ্ছে বাজেটের যে আমার ডেভিয়েন্সটা, এই বাজেটের ডিটারমিনেশন কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে শিখবো কিভাবে আমরা ফ্লেক্সিবল বাজেটটা করব। আমাদের কাছে ফিক্সড বাজেট দেয়া থাকবে এবং আমরা কিভাবে ফ্লেক্সিবল বাজেট করবো। সো আমরা আগে এটা শিখে রাখি যে বাজেটারি কন্ট্রোল কি। বাজেটারি কন্ট্রোল কন্ট্রোল হচ্ছে যেটার মাধ্যমে আপনি আপনার প্রসেসকে ইমপ্রুভ করবেন, আর বাজেটারি হচ্ছে আমি আমার একটা টার্গেট সেট করব যার মাধ্যমে আমি কন্ট্রোলটা অ্যাচিভ করব। তাহলে কি আছে দেখি আমরা। বাজেটারি কন্ট্রোল ইজ এ প্রসেস অফ মনিটরিং পারফরমেন্সকে মনিটর করব বাজেটারি কন্ট্রোলের মাধ্যমে বাই কম্পেয়ারিং অ্যাকচুয়াল রেজাল্ট, মানে অ্যাকচুয়াল কস্ট এন্ড রেভিনিউ উইথ বাজেটেড ওয়ান। ঠিক আছে, টু এনশিওর মিনিংফুল কন্ট্রোল। তার মানে হচ্ছে বাজেটারি কন্ট্রোলের মাধ্যমে হচ্ছে বাজেট হচ্ছে আমার জন্য টার্গেট, তার সাথে কম্পেয়ার করবো অ্যাকচুয়ালকে, এবং কম্পেয়ার করে আমি আমার কস্টকে কন্ট্রোল করবো। দ্যাট ইজ কল্ড দ্য বাজেটারি কন্ট্রোল প্রসেস। ঠিক আছে, সো এই বাজেটারি কন্ট্রোলে দুই ধরনের বাজেট থাকে, একটাকে বলা হয় ফিক্সড বাজেট আর একটাকে ফ্লেক্সিবল বাজেট বলা হয়। আমরা অলরেডি এটা দিয়ে বোঝাই যাচ্ছে যে যে বাজেটটা আসলে তার অ্যাক্টিভিটিটা একটাই হবে। Fixed budget is prepared for one plan level of activity and it is not adjusted if actual activity change. Meaning হচ্ছে ধরেন আপনার অর্গানাইজেশনে আপনি বাজেট করলেন যে 10,000 ইউনিট আপনি প্রডিউস করতে পারবেন, আপনি এইভাবে করে একটা বাজেট করলেন। এই 10,000 ইউনিটকে কোনোদিন আপনি চেঞ্জ করতে পারতেছেন না যে বাজেটের মাধ্যমে, দ্যাট ইজ ফিক্সড বাজেট। যদি এই 10,000 ইউনিটকে আপনি এমন ভাবে বাজেটটা প্রিপেয়ার করলেন যে আপনি 9,000 ইউনিট হলেও বাজেটটাকে চেঞ্জ করতে পারবেন, অথবা 11,000 ইউনিট হলে বাজেটটাকে চেঞ্জ করতে পারবেন। যদি এই ধরনের ফ্লেক্সিবিলিটি থাকে দ্যাট ইজ কল্ড ফ্লেক্সিবল বাজেট। আর লেভেল অফ অ্যাক্টিভিটি চেঞ্জ করা না যায় তাহলে এটাকে আমরা ফিক্সড বাজেট বলে থাকি। ঠিক আছে, আর একটু কি ক্লিয়ার করে বলা যায় বিষয়টা, মানে আচ্ছা, এক্সাম্পল, রিয়েল এক্সাম্পল টাইপের? এক্সাম্পল দিয়ে যদি বোঝাতে চাই তাহলে হচ্ছে ধরেন আপনার রেভিনিউ বাজেট। ঠিক আছে, আপনার রেভিনিউতে আপনি 10,000 ইউনিট আপনি আর্ন করতে পারবেন। আপনি বাজেট করে নিয়েছেন এমন একটা বাজেট যেখানে 10,000 ইউনিটকে ফিক্স করে নিয়েছেন, যার সাথে আপনি কম্পেয়ার করতেছেন অ্যাকচুয়াল রেজাল্টকে। এখন অ্যাকচুয়াল রেজাল্ট হলো 12,000 ইউনিট, আর ফিক্সড বাজেটে আপনি ধরছিলেন 10,000 ইউনিট। আপনি কি কম্পেয়ার করতে পারবেন? 10,000 ইউনিট কিন্তু ফিক্সড। যদি এটা এরকম হতো আপনি বাজেটটাকে সেম রেখে 10,000কে 12,000 ইউনিটে কম মানে এনে অ্যাকচুয়াল রেজাল্টের সাথে কম্পেয়ার করতে পারতেন, তাহলে আপনি বলতে পারতেন এটা ফিক্সড ফ্লেক্সিবল বাজেট। আর যদি আপনি লেভেল অফ অ্যাক্টিভিটি সেম রাখেন, মানে আপনি 10,000কে 10,000 রেখে দিলেন, তাহলে সেটাকে বলে ফিক্সড বাজেট। আমি আবার একটু আপনাকে কি পয়েন্টগুলো বলি তাহলে আপনি আরো বুঝতে পারবেন। ধরেন এই বাজেটটা হচ্ছে একটা পার্টিকুলার প্ল্যান লেভেল অফ অ্যাক্টিভিটির জন্য একটা লেভেল অফ অ্যাক্টিভিটি হবে, এখানে ভ্যারিয়েন্স করার সুযোগ নাই। মানে হচ্ছে আপনি 10,000, 8,000, 9,000 এই লেভেল অফ অ্যাক্টিভিটি আপনি করতে পারবেন। ঠিক আছে, প্ল্যান লেভেলটা হচ্ছে সেম হবে, ফিক্সড হবে। ঠিক আছে, আর ফ্লেক্সিবল বাজেটে ধরেন আপনার ফ্লেক্সিবল বাজেটে হচ্ছে 10,000ও থাকবে, 12,000ও থাকবে প্ল্যান লেভেল, আবার 15,000ও থাকবে অ্যাক্টিভিটিস। আচ্ছা দেখি তো আমার এখানে এক্সাম্পল আছে কিনা, দাঁড়ান। এখানে একটা ম্যাথ দেয়া আছে, বাট আমি চাচ্ছিলাম যে একটা যদি এরকম একটা এক্সাম্পল থাকতো। ঠিক আছে, আমি এটা মাথায় রাখলাম। আপনাদেরকে ফ্লেক্সিবল বাজেট আর ফিক্সড বাজেটটা পিকচার দেওয়া দরকার ছিল, তাহলে আরো বেশি ইজিয়ার হতো। আপনারা এখন জাস্ট একটু মনে রাখেন যে ফিক্সড বাজেটে হচ্ছে আপনার ইউনিট ফিক্স থাকবে, চেঞ্জ করা যাবে না। আর ফ্লেক্সিবল বাজেটের কনসেপ্টটা হচ্ছে ইউনিট চেঞ্জ হবে, মানে আপনি সেটাকে চাইলে ওই 10,000কে আপনি 8,000-এও আনতে পারবেন চেঞ্জ করে, আবার 12,000-ও নিয়ে যেতে পারবেন। ইট ইজ ফ্লেক্সিবল। ঠিক আছে, কারণ দেখেন
ফিক্সড বাজেটের কি পয়েন্টটা দেখেন, প্রিপেয়ার বিফোর ফিক্সড বাজেট, budget period based on estimated production and sales volume, not revised to reflect the actual level of activity. Here is the key point. আপনি অ্যাকচুয়াল তো যে কোনো আপনার ইউনিটি হতে পারে, এটা 10,000 থেকে 11,000, 12,000, 13,000 হতে পারে, কিন্তু ফিক্সড এর বাজেটের ক্ষেত্রে এই ইউনিটটা চেঞ্জ করা যায় না। এটা যদি 10,000 করে থাকেন 10,000ই থাকবে, এটা হচ্ছে তার ল্যাকিং আপনি যদি বলতে পারেন। আচ্ছা, বেস্ট ইউজ ফর প্ল্যানিং এন্ড ফিক্সড কস্ট। আচ্ছা, ফ্লেক্সিবল বাজেটের ক্ষেত্রে আমরা অলরেডি বলছি যে লেভেল অফ অ্যাক্টিভিটি হচ্ছে চেঞ্জ হয়, এবং এখানে আপনি অ্যাকচুয়াল কস্টের সাথে ম্যাচ করে আপনি আপনার প্ল্যান প্রিপেয়ার করতে পারবেন। আচ্ছা, আমরা কিভাবে ফিক্সড বাজেট থেকে ফ্লেক্সিবল বাজেট প্রিপেয়ার করবো আমরা একটু দেখি নেই। দেখেন, আমরা ম্যাথটা করলে আপনার জন্য প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে যে মানে ফিক্সড বাজেট আর ফ্লেক্সিবল বাজেটের ডিফারেন্সটা। আমরা একটু স্টেপটা দেখি, তারপর আমরা ম্যাথে চলে যাব। বাট মনে রাখবেন, ফিক্সড ক্ষেত্রে আমার প্ল্যান লেভেল অফ অ্যাক্টিভিটিটা ফিক্স থাকে, আর ফ্লেক্সিবলের ক্ষেত্রে প্ল্যান লেভেল অফ অ্যাক্টিভিটিটা ভ্যারিয়েবল হয়। মানে হচ্ছে যেমন প্ল্যান লেভেল অফ অ্যাক্টিভিটি বলতে বোঝাচ্ছে আমি যে বাজেট করছিলাম 10,000 ইউনিট প্রডিউস করব, এর বেসিসে আমি বাজেট করে ফেলছি। যদি আমি 10,000কে আমি 11,000ও করতে পারি, 12,000ও করতে পারি, মানে ফ্লেক্সিবল হচ্ছে বাজেটটাকে। ঠিক আছে, ঠিক এমনটা। স্টেপ 1, ডিটারমিন whether the cost are fixed, variable অথবা সেমি ভ্যারিয়েবল। আমরা হচ্ছে বাজেটের ক্ষেত্রে আমরা দেখবো যে কস্ট গুলো আছে, ভলিউম তো ফিক্সড, আমি কস্ট গুলো কি, আমার 3 ধরনের কস্ট হয়। একটা হচ্ছে ফিক্সড কস্ট, যেটা চেঞ্জ করা যায় না; ভ্যারিয়েবল কস্ট, যেটা ইউনিটের সাথে আপ এন্ড ডাউন হয়, ইউনিট যদি কমে যায় তাহলে কস্ট কমে যাবে, ইউনিট যদি বেড়ে যায় কস্ট বেড়ে যাবে। আরেকটা কস্ট আছে, সেটাকে সেমি ভ্যারিয়েবল কস্ট বলে। সেমি ভ্যারিয়েবল কস্ট এটা কি? এটা হচ্ছে টোটাল কস্টের মধ্যে ধরেন একটা পোর্শন থাকবে ফিক্সড কস্ট, আর একটা পোর্শন থাকবে ভ্যারিয়েবল কস্ট। এটাকে বলা হয় সেমি ভ্যারিয়েবল কস্ট। কিভাবে বোঝাই? সেটা হচ্ছে ধরেন আপনারা যদি ইলেকট্রিসিটি বিল পান, যদি দেখে থাকেন দেখবেন ইলেকট্রিসিটি বিলটা কিন্তু ফিক্সড না, মানে ভ্যারিয়েবল না, এটা কিন্তু সেমি ভ্যারিয়েবল কস্ট। আপনারা কস্টিং করেছেন না, ওইখানে ছিল যে একটা সার্টেন লিমিট পর্যন্ত হচ্ছে এটা ফিক্সড, তারপরে ভ্যারিয়েবল হয়। ধরেন একটা মিটার ইউনিট যদি আপনি চেক করে দেখবেন যে আপনি ইউজ করেন আর না করেন, আপনাকে হচ্ছে ধরেন 100 টাকা 200 টাকা মিটার চার্জ দিতে হবে, দিস ইজ ফিক্সড, আপনি ইউজ করেন বা না করেন। এরপর থেকে যখন আপনি ইউজ করা শুরু করবেন তখন আপনার কি হবে, এই কস্টটা বাড়তে থাকবে আস্তে আস্তে করে, দ্যাট ইজ কল্ড সেমি ভ্যারিয়েবল কস্ট। এখন চ্যালেঞ্জ হচ্ছে যখন আপনি বাজেট প্রিপেয়ার করবেন এই কস্টটা কিভাবে আপনি সেগ্রিগেট করবেন। ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে আমার মেইন ইস্যু। তাহলে এখানে বলা আছে দেখেন স্টেপ 2 তে যে ক্যালকুলেট বাজেট কস্ট অ্যালাউন্স। আমরা তখন বাজেট কস্ট অ্যালাউন্সের ক্ষেত্রে এই যে বাজেট ফিক্সড কস্ট প্লাস ওই যে আদার যে ভেরিয়েবল কস্ট গুলো আছে সেগুলো আমি আমার ইয়েতে কনসিডার করব। ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। দেখেন একটা ম্যাথ আছে এখানে, এটাই হচ্ছে আমার ফ্লেক্সিবল কস্ট বা মানে ফ্লেক্সিবল বাজেটিং এর ম্যাথ। ঠিক আছে, দেখেন বলা আছে প্রিপেয়ার এ বাজেট ফর 2006 অথবা 2026, যেখানে ভেরিয়েবল ডিরেক্ট লেবার কস্ট এবং ওভারহেড এক্সপেন্স অফ এ প্রোডাকশন ডিপার্টমেন্ট ফ্লেক্সড অ্যাট। কথাটা একটু মিনিংটা বোঝার ট্রাই করেন। এখানে বলা হচ্ছে 2026 এর ভেরিয়েবল ডিরেক্ট কস্ট, যেটা আপনার যত লেভেল অফ বা ভলিউম অফ ট্রানজাকশন হবে বা ভলিউম অফ অ্যাক্টিভিটি হবে তার উপর বেসিস করে হবে। ওভারহেড এক্সপেন্সটা কিভাবে হবে, এটা হচ্ছে ফ্লেক্সড অ্যাট লেভেল অফ অ্যাক্টিভিটি 80%, 90%, 100%। এই কথার অর্থ হচ্ছে আপনি একটা অর্গানাইজেশনে ফর এক্সাম্পল, আচ্ছা আমাদের কি 10টা বাজলে কি এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে না আমাদের কি করতে হবে? আমাদেরকেই করতে হবে, অটোমেটিক হবে না। ওকে, দেখেন ফ্লেক্স অ্যাট লেভেল অফ অ্যাক্টিভিটি। আপনি ধরেন এই অর্গানাইজেশনে আপনার 10,000 হচ্ছে প্ল্যান অ্যাক্টিভিটি। আমরা ওই যে বাজেটের সময় দেখছিলাম না যে প্ল্যান অ্যাক্টিভিটি হচ্ছে 10,000 আর আমরা হচ্ছে অ্যাকচুয়াল হয়েছিল 12,000, আমরা ডিফারেন্স দেখছিলাম। এইখানে হচ্ছে আমি বাজেটটাই করতেছি, 10,000 হচ্ছে আমার প্ল্যান, আমি এর 80% 8,000-এ আমি বাজেট করব, আমি আবার 90% 9,000-ও বাজেট করবো, আবার 100% 10,000-ও বাজেট করবো।
তিনটা হবে আমার কলাম, যেখানে তিনটা বাজেট হবে। যদি আমি একটা বাজেটই করি 10,000-এর মধ্যে, তাহলে এটা হবে ফিক্সড। আর যদি আমি এই 10,000-কে আমি ভেঙে ভেঙে আমি 8,000-ও নিয়ে আসতে পারি, 9,000-ও নিয়ে আসতে পারি, অথবা 10,000 নিয়ে আসতে পারি, সেটাকে বলি ফ্লেক্সিবল, মানে ফ্লেক্স দ্যাট। তাহলে দেখেন কি বলছে এখানে, ভেরিয়েবল ডিরেক্ট লেবার আওয়ার ইজ এক্সপেক্টেড টু বি 7.5%, মানে 60 টাকা 50 পয়সা ভেরিয়েবল ওভারে। যদি 10,000 ইউনিট হয় তাহলে জাস্ট মাল্টিপ্লাইড বাই 7.5। যদি 8,000 হয় তাহলে আমার হবে 7.5 মাল্টিপ্লাইড বাই 8,000, 90% হলে 9,000 হবে, ঠিক এরকম আর কি। 100% activity represents 60,000 direct labor hour। কথার অর্থ কি বলেন তো? 100%, জি বলেন তো। 100% হচ্ছে 60,000 আওয়ার লাগবে লেবারের ক্ষেত্রে। এক্স্যাক্টলি। আর পার আওয়ার তো 7.5 টাকা করে, সেক্ষেত্রে কস্ট হবে 60,000 ইন্টু 7.5 টাকা। তার মানে 100% লেভেলে আপনি যদি বাজেট করতে চান তাহলে 60,000-কে মাল্টিপ্লাই করবেন 7.5 টাকা দিয়ে, তাই তো? জি, আচ্ছা, এটা এইটা আসলে হোলি লেবার কস্টটা। রাইট, ভেরিয়েবল কস্ট বেড়ে যাবে। এইটা হচ্ছে আপনার 100% লেভেলে। আচ্ছা, যদি 90% লেভেলে হয় তাহলে কিভাবে হবে? তাহলে 60,000-এর কে 90% দিয়ে করতে হবে, বের করতে হবে যে 54,000 কত আওয়ার হবে স্যার, লাগবে। 54,000। 54,000 হবে, তারপর সেখানে আপনি 7.5 দিয়ে মাল্টিপ্লাই করবেন, এই তো? জি, আচ্ছা, আর যদি 80% হয়? তাহলে 60,000-এর 80% নিতে হবে। হুম, 60,000-এর 80% হবে 6 8 48, 48,000। 48,000। তার সাথে আপনি 7.5 করবেন, রাইট? এই জি, যে লেভেল অফ অ্যাক্টিভিটি দিয়ে যে বাজেটটা করতেছেন না আপনারা, কিছুক্ষণ পরে দেখবেন ফুল পিকচার পেয়ে যাবেন। এই ডিফারেন্ট লেভেল অফ অ্যাক্টিভিটি দিয়ে যে বাজেটটা করা হয়, দ্যাট বাজেট ইজ কল্ড ফ্লেক্সিবল বাজেট। আমি কি বোঝাতে পারছি? জি স্যার, হ্যাঁ বুঝতে পারছি এখন ক্লিয়ারলি। ওকে, এবার আসেন হচ্ছে, এটা তো শুধু ডিরেক্ট লেবারের কথা বললেন। এই ম্যাথের সবচেয়ে মানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। আমরা আগে ভেরিয়েবল কস্ট গুলোকে একটু ট্যাকেল করি। তো লেবারটা আমি পেয়ে গেলাম, ভেরিয়েবল কস্ট আর কি কি আছে? ইনডিরেক্ট আছে। কি বলা আছে ইনডিরেক্টের ক্ষেত্রে? ইনডিরেক্ট লেবার হচ্ছে 0.7%, 0.75 পার ডিরেক্ট লেবার আওয়ার। এটাও তো আমার ইজি, তাই না? 100% 60-র সাথে মাল্টিপ্লাই করে দিবে এইটা। আবার 90%-এর যদি হয়, মানে 54 হয়, তাহলে সেটা মাল্টিপ্লাই করে দিবে। আর 80 হচ্ছে 48 হয়, তাহলে করে দিব। আচ্ছা, ফাইন। কনজিউমেবল সাপ্লাইস, এটা হচ্ছে পার ডিরেক্ট লেবার আওয়ার। লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে আমি পার্সেন্টেজ অ্যাপ্লাই করে আমি এটা মাল্টিপ্লাই করে দিব। আর ক্যান্টিন এন্ড আদার ওয়েলফেয়ার হচ্ছে 6% অফ ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট লেবার কস্ট। ডিরেক্ট এবং ইনডিরেক্ট, ডিরেক্ট তো আমরা পেয়ে গেছি যে 7.5, আর ইনডিরেক্ট হচ্ছে কত? 0.75। এই হ্যাঁ, দুইটাকে আপনি সাম যোগ করে করব, তারপরে হচ্ছে তার 6% করবেন। উপরে 6%। ফাইন। তার মানে হচ্ছে আপনার ভেরিয়েবল লেবার আর ভেরিয়েবল আদার যে ভেরিয়েবল কস্ট আছে সেগুলো আপনি পেয়ে গেলেন। পেয়ে গেলেন একটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে, না তিনটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে পেলেন? এটাই পাচ্ছি স্যার। তিনটেই তো তিনটাতেই পেয়েছি। পাবেন। ভেরি গুড, গুড অ্যান্সার। আচ্ছা, এইবার আসেন চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। এই সেমি ভেরিয়েবল কস্টটা জানি কি? একটা পোর্শন, ফিক্সডের সাথে আপনার ভেরিয়েবল কস্ট থাকবে, সেটা সেমি ভেরিয়েবল। একটা পোর্শন ফিক্স থাকবে আর আরেকটা পোর্শন ভ্যারিয়েবল থাকবে। ওকে, ভেরি গুড। দ্যাট মিন্স দ্যাট ইজ কল্ড সেমি ভেরিয়েবল কস্ট। ওকে, এখানে বলা আছে দেখেন, সেমি ভেরিয়েবল কস্ট যদি ক্যালকুলেট করতে চান, দ্যাট কস্ট আর এক্সপেক্টেড টু রিলেট টু what? Relate to direct labor hour, okay, in the same manner as for the last 5 years. এখানে ক্লিয়ারলি কিছু বলে নাই, বলছে এটা ডিরেক্ট লেবার আওয়ারের সাথে রিলেটেড। কোথায়? 5 বছরে। ঠিক আছে, দেখেন ডিরেক্ট লেবার আওয়ার দেয়া আছে কত? 64 ইয়ার 1, ইয়ার 2 59, ইয়ার 3 ইয়ার 4 49, আর ইয়ার 5 হচ্ছে 40 ডিরেক্ট লেবার আওয়ার দেয়া আছে। আর পাশাপাশি দেয়া আছে সেমি ভেরিয়েবল কস্ট। এই 20,068 ভেরিয়েবল কস্ট না, এটা সেমি ভেরিয়েবল। তার মানে কি, একটা পোর্শন আছে এখানে ফিক্সড আর একটা পোর্শন আছে ভেরিয়েবল, রাইট? আমাদের কাজ হচ্ছে এইটাকে সেগ্রিগেট করা, ফিক্সটা বের করা, ফিক্সডটা বের করা, তাহলে আমি সেমি ভেরিয়েবল মানে ভেরিয়েবল সেমি কস্টটা ভ্যারিয়েবল পেয়ে যাব। আচ্ছা, আপনারা সেমি